হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্মের লেকচার নাম্বার 20-এ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। একটু করে আমাকে জানাই দিও আমার কথা ঠিকঠাক মনে শোনা যাচ্ছে কিনা বা সব ওকে আছে কিনা। আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি। একটু করে আমাকে জানাই দিও আমার কথা ঠিকঠাক মনে শোনা যাচ্ছে কিনা। আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে। আশা করি তোমাদের এন্ড থেকেও সব ঠিকঠাক মতো থাকবে। কেমন? আমি সবাইকে মেনশন করে দিলাম। তো আজকে হচ্ছে আমাদের বন্ধন টপিকটা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। কেমন? আজকে আমরা বেসিক্যালি এই যে হাইড্রোজেন বন্ধন যেগুলো আছে বা আমাদের যে তোমার নন বন্ডিং যে বন্ধনগুলো আছে বেসিক্যালি ওগুলো নিয়ে আলোচনা করবো। কেমন? সো এরপরে আমাদের আগামী ক্লাস থেকে কিন্তু ব্লক কেমিস্ট্রি শুরু হবে। আর ব্লক কেমিস্ট্রি পড়ার পরে আমাদের কিন্তু ব্লক কেমিস্ট্রি কোনটা এই চ্যাপ্টারের শুরুর দিকের কিছু পড়া। তারপর দেখবা ওই 4টা লেকচার করার পরে 4 থেকে 5টা লেকচার করার পরে মানে ব্লক কেমিস্ট্রি করার পরে পুরো চ্যাপ্টারই তোমার কিন্তু শেষ আমাদের। ওকে, আমি তোমাকে সব রিলেট করাই দিব যে কীভাবে কীভাবে পড়ছি। তুমি যদি বইয়ের সিকোয়েন্সে চ্যাপ্টার পড়তে যাও তাহলে তুমি আসলে ভালো করে বুঝতে পারবে না, তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ হবে না। বাট তুমি যদি আমার সিকোয়েন্সটা ফলো করো তাহলে তোমার দেখবে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ভালো হচ্ছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, চলো আমরা শুরু করি তাহলে। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 20। আমরা আজকে আমাদের লাস্ট টপিক বন্ধনের উপর, লাস্ট টপিক। এরপরই হচ্ছে আমাদের শেষ। আমি আশা করতেছি তোমরা প্রথম 19টা লেকচার সবাই করে আসছো। আর অলরেডি আমি দেখলাম উইকলি এক্সাম 4-এ কিন্তু মোটামুটি 22 জনের মতো 20-এ 20 পাইছো। তার মানে বুঝতেই পারতেছি যে তোমরা খুব ভালো করে পড়াশোনা করতেছো। এভাবে চালায় যাও, আশা করি আরও ভালো হবে। যারা একটু খারাপ করছো, মন খারাপ করার কিছু নাই। তুমি মনোযোগ দিয়ে রেগুলার ক্লাস করতে থাকো। যদি তোমার ক্লাস বাকি থেকে থাকে ওগুলো শেষ করে ফেলো, যাতে সাইকেল 3 থেকে তুমি লাইফ ক্লাস ধরতে পারো। ওকে, চলো শুরু করি। আমরা প্রথমে যেটি নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে আমাদের ম্যাগনেটিক প্রপার্টি। এরপরই হচ্ছে আমরা হাইড্রোজেন বন্ধন শুরু করবো। দেখো এখান থেকে এমসিকিউ থাকে। প্রথম কথা, এই যে চুম্বক পদার্থ চিনো তোমরা কারা? চুম্বক পদার্থ, তোমরা কি চুম্বক পদার্থ চিনো? চুম্বক পদার্থ কারা? ধরো একটা তুমি একটা কিছু পদার্থ থাকে যাদেরকে চুম্বক ক্ষেত্রে রাখা হইলে তারা চুম্বক ক্ষেত্রের দিকে কি করে বলতো? আকর্ষণ অনুভব করে বা বিকর্ষণ অনুভব করে, যে কিছু একটা অনুভব করে। তাদেরকে আমরা কি বলে থাকি? এদেরকে আমরা বলে থাকি চুম্বক পদার্থ। তাহলে চুম্বক পদার্থ কারা? যাদেরকে যদি একটা চুম্বক ক্ষেত্রে রাখা হয় তারা সেই চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করবে, তারা হচ্ছে চুম্বক পদার্থ। যেমন তুমি চিন্তা করে দেখতে পারো, ওই যে ছোটো ছোটো চুম্বক পাওয়া যায় না, দেখবা তুমি হচ্ছে এই আলমারি, মানে স্টিলের যে আলমারিগুলা, এই তারপর লোহার দণ্ড, এগুলো সবগুলো কিন্তু কি বলতো? চুম্বক পদার্থ। কারণ এগুলো কি করে? ওই চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়। ওকে, আবার আচ্ছা দেখো, এখন চুম্বক পদার্থ 5 প্রকারের হইতে পারে। টোটাল কয় প্রকার হইতে পারে বলো তো? 5 প্রকারের হইতে পারে। 5টা প্রকারভেদ নিয়ে ইন ডিটেলসে তোমাদেরকে পড়ানো হবে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4-এ। বাট আমাদের এই চ্যাপ্টারে শুধুমাত্র 3টা নিয়ে আলোচনা আছে, তো আমরা সেই 3টা নিয়ে আলোচনা করব। দেখো, এক ধরনের চুম্বক পদার্থকে আমরা বলি প্যারা চুম্বক পদার্থ। এক ধরনের চুম্বক পদার্থকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো প্যারা চুম্বক, প্যারা চুম্বক পদার্থ। কেমন? একটাকে আমরা বলবো প্যারা চুম্বক পদার্থ, বা এটাকে আমরা বলি আসলে এই যে প্যারাম্যাগনেটিক, প্যারা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল। কেমন? একটাকে আমরা বলি প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল। সবগুলো দেখাই দিব কোনটা কি জিনিস। এরপর একটা আছে তোমার হচ্ছে আমাদের ডায়া চুম্বক পদার্থ, ডায়া চুম্বক পদার্থ, বা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল। আর আরেকটা হইতে পারে আমাদের এখানে, যেটা আমি বললাম টোটাল 5 প্রকার আছে, বাট 5টা পড়া লাগে না আমাদের এই চ্যাপ্টারের জন্য, শুধু 3টা পড়া লাগে। একটা হচ্ছে প্যারাচুম্বক, একটা ডায়াচুম্বক, একটা হচ্ছে ফেরোচুম্বক পদার্থ। ফেরো চুম্বক পদার্থ, বা যেটাকে আমরা বলে থাকি ফেরোম্যাগনেটিক। ওকে, যেটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি ফেরো ম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ওকে, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আচ্ছা, ওকে, এইবার আমি চলো এবার দেখা একটু করে যে কোনটা বলতে আসলে কি বোঝানো হয় বা কোনটা দ্বারা আসলে কি বোঝায়। তাহলে চুম্বক পদার্থ কয় প্রকারে হয়? টোটাল 5 প্রকার, বাট আমাদের পড়া লাগবে কয় প্রকার? 3 প্রকার। কি কি পড়া লাগবে দেখো? প্যারাচুম্বক, ডায়াচুম্বক এবং ফেরোচুম্বক পদার্থ। তো চলো দেখাই জিনিসটা। আসো আস্তে আস্তে চলো তোমাকে ডিসকাশন করি। তাহলে এইগুলো আমরা দেখতেছি 3 প্রকার আমরা আলোচনা করব। বাট বাকি 2 প্রকার যেগুলো আছে, একটা আছে অ্যান্টিফেরো চুম্বক, একটা আছে ফেরি চুম্বক। ওগুলো আমাদের লাগে না, ওগুলো ফিজিক্সে তোমাদেরকে পড়ানো হবে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4-এ গিয়ে। কেমন? আমাদের শুধুমাত্র এই 3টা নিয়ে পড়াশোনা করলেই চলবে। দেখো, কিছু পদার্থ আছে যাদেরকে চুম্বক ক্ষেত্রে রাখা হইলে তারা চুম্বক ক্ষেত্রের দিকে সামান্য আকর্ষণ অনুভব করে, তাদেরকে আমরা বলি প্যারাচুম্বক। তাহলে কি করে বলো তো? কিছু পদার্থ আছে যাদেরকে যদি আমি চুম্বক ক্ষেত্রে রাখি তাহলে চুম্বক ক্ষেত্রের দিকে তারা সামান্য আকর্ষণ অনুভব করে। তাহলে এই যে প্যারাচুম্বক, এরা কি করে বলো তো? এরা যেটা করে, এই যে চুম্বক ক্ষেত্রের দিকে এরা যেটা করবে, যে চুম্বক ক্ষেত্রের দিকে
সামান্য সামান্য আকর্ষণ সামান্য আকর্ষণ অনুভব সামান্য আকর্ষণ অনুভব অনুভব করে। ওকে, সামান্য আকর্ষণ অনুভব করে। আচ্ছা, এই যে ফেরোচুম্বক দেখতেছো, এরা কি করে জানো? এরা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিকে শক্তিশালী আকর্ষণ অনুভব করে। যদি সামান্য আকর্ষণ অনুভব করে তাহলে হচ্ছে কি বলতো, সামান্য আকর্ষণ হলে কিন্তু আমাদের এখানে প্যারাচুম্বক। আর যদি এমন হয় যে চুম্বক ক্ষেত্রের দিকে শক্তিশালী আকর্ষণ অনুভব করে, কি হয়? চুম্বক ক্ষেত্রের দিকে শক্তিশালী আকর্ষণ অনুভব করে, শক্তিশালী আকর্ষণ অনুভব করে, তাহলে বুঝবা এরা হচ্ছে ফেরোচুম্বক। তাহলে আমাকে একটু করে জানাও, তোমরা কি প্যারা আর ফেরো এটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো? তোমরা কি প্যারা আর ফেরো এটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো? একটু জানাবা। তোমরা আমাকে একটু করে জানাও, তোমরা কি প্যারা আর ফেরো এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো? দেখো পার্থক্য কি। প্যারা হচ্ছে কি করে, সামান্য আকর্ষণ অনুভব করবে, আর ফেরো মানে কি বলতো, অধিক আকর্ষণ বা শক্তিশালী আকর্ষণ অনুভব করে। ফেরোচুম্বক পদার্থ কারা, এটা মনে রাখবা, জাস্ট ফেল করি নাই। কি মনে রাখবা? ফেরোচুম্বক পদার্থ কারা? ফেরোচুম্বক পদার্থ হচ্ছে ফেল করি নাই। ভাই ফেল করি নাই মানে কি? ফেল করি নাই মানে হচ্ছে এই আয়রন কোবাল্ট এবং নিকেল। তাহলে যখন আয়রন খণ্ড, কোবাল্ট খণ্ড, নিকেল খণ্ড খণ্ড আকারে যখন থাকবে, বা ইন্ডিভিজুয়াল একটা আয়রন বা ইন্ডিভিজুয়াল একটা কোবাল্ট বা ইন্ডিভিজুয়াল একটা নিকেল, এটা তখন কি হবে? তোমার ফেরোচুম্বক পদার্থ হবে। আচ্ছা, এবার একটু করে দেখাই ডায়াটা কি হবে। দেখো দেখো প্যারা মানে হচ্ছে সামান্য আকর্ষণ অনুভব করে, আর ফেরো মানে হচ্ছে শক্তিশালী আকর্ষণ অনুভব করে। তাহলে ডায়া মানে হচ্ছে তারা যাদেরকে চুম্বক ক্ষেত্রে রাখা হইলে তারা চুম্বক ক্ষেত্রের সাথে বিকর্ষণ অনুভব করবে, আকর্ষিত হবে না, তারা কি হবে? বিকর্ষিত হবে। তাহলে কি করে এরা? যে চুম্বক ক্ষেত্রের দিকের সাথে এরা কি করে বলতো? বিকর্ষণ অনুভব করে। তাহলে কি করে? দেখো তিনটার মধ্যে পার্থক্য বুঝো। যদি সামান্য আকর্ষণ থাকে তাহলে এটাকে আমরা বলি প্যারাচুম্বক পদার্থ। যদি অধিক আকর্ষণ থাকে সেটাকে আমরা বলি ফেরোচুম্বক পদার্থ। আর যদি বিকর্ষিত হয়, কেউ যদি ধরো চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়েছে, সেটাকে আমরা কি বলি? ডায়াচুম্বক পদার্থ বলি। এখন আমরা প্যারা কিভাবে, দেখো এই যে তুমি ফেরো কিভাবে চিনবা সেটা তো সোজা। ফেরো কারা কারা? আয়রন, তারপরে তোমার হচ্ছে আমাদের কোবাল্ট, এরপর তোমার হচ্ছে নিকেল। এর বাইরে আমাদের ফেরোচুম্বক পদার্থ নাই। তাহলে ফেরোচুম্বক চিনাটা ইজি। কিন্তু ডায়ার প্যারা কিভাবে চিনবো? দেখো এটা সহজ একটা জিনিস। বলো তো কে প্যারা দেয়, সিঙ্গেল ইলেকট্রন নাকি ডাবল ইলেকট্রন? আমাদের একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে বলো তো? চিন্তা করে দেখো, একটা অরবিটাল, ধরো এটা একটা অরবিটাল, একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? একটা অরবিটালে থাকতে পারে দুইটা ইলেকট্রন। তুমি চিন্তা করে দেখো, প্রথম ইলেকট্রন যদি আপ স্পিন আকারে থাকে, পরের ইলেকট্রন ডাউন স্পিন আকারে থাকবে। এখন একটা অরবিটালে থাকতে পারে দুইটা ইলেকট্রন। তো যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে, সিঙ্গেল ইলেকট্রন ডাবল হওয়ার জন্য তোমাকে প্যারা দিবে। অর্থাৎ এটা মনে রাখতে পারো যে প্যারাচুম্বক পদার্থ তুমি চিনবা কিভাবে? যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে সেটা হচ্ছে প্যারাচুম্বক পদার্থ। যদি কি থাকে? যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে, প্যারাচুম্বকে কি থাকবে? সিঙ্গেল ইলেকট্রন থাকে। সিঙ্গেল ইলেকট্রন থাকলে হচ্ছে প্যারাচুম্বক। আর যদি কোনো কারণে সিঙ্গেল ইলেকট্রন না থাকে তাহলে হচ্ছে ডায়াচুম্বক। আমি রিজন ব্যাখ্যা করতেছি, আগে মনে রাখার টেকনিক শিখাচ্ছি। সিঙ্গেল ইলেকট্রন না থাকে, তাহলে বলো যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে তাহলে হচ্ছে কি? তাহলে হচ্ছে প্যারাচুম্বক। আর যদি সিঙ্গেল ইলেকট্রন না থাকে তাহলে কি হবে বলো তো? তাহলে হবে ডায়াচুম্বক। তাহলে চিনতে পারবা জিনিসগুলা, যে সিঙ্গেল ইলেকট্রন আছে নাকি নাই এগুলোর উপর বেসিস করে। কি দেখা যাচ্ছে না বলো তো? আমার এখানে তো দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। ওকে, আমার এখানে তো সব দেখা যাচ্ছে। দাঁড়াও, ক্লাসের এখানে নয়েজ হচ্ছে, আমি একটু ফ্যানটা ছোটো করে দিই। এখানে হয়েছে কি, আমার যে এসি আছে, আমার এসিটা ঘটঘট আওয়াজ করতেছে। আচ্ছা আমি আরেকবার ছেড়ে দেখি। ওকে, ওই জন্য ফ্যান ছেড়ে রাখছিলাম। ওকে চলো। আচ্ছা তাহলে এইবার রিজনটা একটু ব্যাখ্যা করি। আসো তাহলে রিজনটা একটু ব্যাখ্যা করি। তুমি চিন্তা করে দেখো, এই যে মনে আছে তোমাকে একটা জিনিস পড়াইছিলাম, ওয়েরেস্টেডের পরীক্ষা। সাইকেল 1-এ তোমাদেরকে ওয়েরেস্টেডের পরীক্ষা পড়াইছিলাম, মনে আছে? ওয়েরেস্টেডের পরীক্ষা পড়াইছিলাম। ওইখানে কি বলছিলাম বলো তো? যখনই একটি ইলেকট্রন চলাচল করে সেখানে তো কারেন্ট প্রবাহিত হয়, আর তার চারপাশে কি থাকে? একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তো সিঙ্গেল ইলেকট্রন যদি থাকে, ধরো সিঙ্গেল ইলেকট্রন আছে এখানে, তাহলে কি হবে বলো তো? এর চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে ধরা যাক এর চারপাশে এই দিক বরাবর একটা চুম্বক ক্ষেত্র তৈরি হলো, এই যে এই ডিরেকশন বরাবর একটা চুম্বক ক্ষেত্র তৈরি হলো। আচ্ছা
যদি এখানে ডাবল ইলেকট্রন থাকতো তাহলে কি হতো বলো তো? যদি এখানে ডাবল ইলেকট্রন থাকতো তাহলে তো নিশ্চয়ই এটা ডাউন স্পিন আকারে থাকতো। তাহলে এটার কিন্তু এই দিক বরাবর একটা চুম্বক ক্ষেত্র তৈরি হতো। কোন দিক বরাবর? এই দিক বরাবর। তাহলে দেখো তো এই যে এইটা এবং এইটা একে অপরকে ক্যান্সেল আউট করে দিত না? একে অপরকে কি করে দিবে? এখানে ক্যান্সেল আউট করে দিবে। ফলে এখানে কোনো চুম্বক ক্ষেত্র থাকবে না, এই জন্য এটা বিকর্ষণ অনুভব করবে। কিন্তু সিঙ্গেল ইলেকট্রন থাকলে কি হবে বলো? সিঙ্গেল ইলেকট্রন থাকলে কিন্তু এখানে নেট চুম্বক ক্ষেত্র থাকবে, অর্থাৎ একটা আকর্ষণ অনুভব করবে। এই জন্য সিঙ্গেল ইলেকট্রন থাকলে হচ্ছে আমাদের প্যারাচুম্বক, আর সিঙ্গেল ইলেকট্রন না থাকলে হচ্ছে ডায়াচুম্বক। বুঝতে পারছো নাকি বুঝো নাই? আরেকবার রিজনটা ব্যাখ্যা করে আসো। দেখো, যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে, আমরা সবাই জানি যে ইলেকট্রন থাকা মানে কি? ইলেকট্রন চলাচল করলে সেখানে তড়িৎ প্রবাহ হয়। আর আমরা পড়ে আসছি যেখানেই তড়িৎ প্রবাহ হবে তার চারপাশে কি তৈরি হবে? একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তো তুমি চিন্তা করো, এখানে ধরো এই ইলেকট্রনটাকে আমি আপ স্পিন আকারে দেখাইছি, তাহলে এই ইলেকট্রনটা কিন্তু চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। ধরো চুম্বক ক্ষেত্রের ডিরেকশন উপরের দিকে দেখাইলাম। যদি এখানে ডাবল ইলেকট্রন চলে আসে তাহলে নিচের দিকে এটা নিশ্চয়ই ডাউন স্পিন আকারে থাকবে। তাহলে এটা চুম্বক ক্ষেত্র উল্টা দিকে হবে, যেহেতু স্পিনের ডিরেকশন উল্টা। তাহলে এইটা এবং এইটা একে অপরকে কি করবে? ক্যান্সেল আউট করবে। ক্যান্সেল আউট করে দিলে নেট চুম্বক ক্ষেত্র কত হবে? 0 হবে। তাই ডায়ার ক্ষেত্রে কি হয়? যখন সিঙ্গেল ইলেকট্রন থাকে না, মানে ডাবল ইলেকট্রন থাকে, তখন আসলে একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়, কোনো চুম্বক ক্ষেত্র থাকে না, তাই এটা বিকর্ষণ অনুভব করে। আর প্যারার ক্ষেত্রে কি হয়? সিঙ্গেল ইলেকট্রন থাকে, তার মানে এখানে নেট চুম্বক ক্ষেত্র থাকবে, এই জন্য কি হবে? এখানে আকর্ষণ অনুভব করবে। বুঝতে পারছো না কি বুঝো নাই? একটু করে আমাকে বলো যে প্যারা আর ডায়া জিনিসটা তোমরা ক্লিয়ার কিনা? প্যারা আর ডায়া জিনিসটা তোমরা ক্লিয়ার কিনা একটু করে আমাকে জানো। যে ভাই, যদি আমি তোমাকে টেকনিক শিখে দিচ্ছি, দেখো, যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে, যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে তাহলে প্যারা, সিঙ্গেল ইলেকট্রন না থাকলে হচ্ছে ডায়া, আর এই তিনটা হইলে তোমার কি হবে বলো তো? এই তিনটা হবে তোমার এখানে ফেরোম্যাগনেটিক। ওকে ওকে। হ্যাঁ, যদি খালি থাকে তার মানে সিঙ্গেল ইলেকট্রন নাই, সিঙ্গেল ইলেকট্রন নাই, তার মানে সিঙ্গেল ইলেকট্রন না থাকলে কি হবে বলো তো? ডায়া হবে। দেখাবো, সবগুলো দেখাবো। তো চলো একটা কাজ করি, তোমাদেরকে গতকালকে কিন্তু আমি একটা জিনিস পড়াইছি, মনে আছে? অ্যামোটি পড়াইছিলাম। দেখো তো, অ্যামোটি পড়াইছিলাম, মনে আছে? অ্যামোটি, তোমাদেরকে অ্যামোটি পড়াইছিলাম, দেখো তোমাদের মনে পড়ে কিনা। তোমাদের কিন্তু অ্যামোটি পড়ানো হয়েছিল, রাইট? তো অ্যামোটি থেকে একটা জিনিস তোমাকে দেখাই, দেখো। অ্যামোটি থেকে তোমাদের কাছে একটা জিনিস দেখাই। অ্যামোটি থেকে চলো একটা জিনিস দেখানোর চেষ্টা করি। আচ্ছা, একটু করে দেখো, আমাকে বলো, একটু করে আমাকে বলো তো, এই যে H2, এই যে দেখতেছো H2 হাইড্রোজেন, এই যে ভালো করে মনোযোগ দাও, ভালো করে মনোযোগ দাও। এখানে এই যে দেখো, এখানে যে আছে হাইড্রোজেন, এই যে এখানে আছে হাইড্রোজেন, এখানে কি আছে? এখানে আছে হাইড্রোজেন। বলো তো হাইড্রোজেন কি ডায়া হবে নাকি প্যারা হবে? হাইড্রোজেন কি ডায়া হবে নাকি প্যারা হবে? দেখো আমাকে বলো, H2-র মধ্যে এখানে এই যে এইটাতে মধ্যে আর এটার মধ্যে খেয়াল করে দেখো তো, কোনো ধরনের মানে সিঙ্গেল ইলেকট্রন আছে? কোনো ধরনের সিঙ্গেল ইলেকট্রন আছে? না, সিঙ্গেল ইলেকট্রন নাই। তো সিঙ্গেল ইলেকট্রন নাই মানে কি বলতো? এটা কিন্তু ডায়া হবে, এটা হবে ডায়া। ক্লিয়ার? এটা হবে ডায়া। আচ্ছা, এবার যাই আসো, এবার যাই আসো। হিলিয়াম 2 তো গঠিতই হয় না, হিলিয়াম 2 তো গঠিতই হয় না, আর এখানে তো সিঙ্গেল ইলেকট্রন থাকে না, তাহলে এটা হিলিয়াম 2 তো গঠিতই হয় না অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপরে দেখি আসো আমরা, বলো, এই যে তোমার বন্ডটার পড়লাম আমরা, তারপরে এগুলো পড়লাম আমরা, এরপরে ধরো এগুলো তো পড়ছি আমরা। ধরো কোন যোগ N2, বলো তো N2 কি ডায়া হবে নাকি প্যারা হবে? বলো তো N2 ডায়া হবে নাকি প্যারা হবে? N2, এই যে নাইট্রোজেন, N2, নাইট্রোজেন কি ডায়া হবে না প্যারা হবে? তুমি খেয়াল করে দেখো, এখানে কি কোথাও তোমার সিঙ্গেল ইলেকট্রন তুমি দেখতেছো N2-র ক্ষেত্রে? N2, N2-র ক্ষেত্রে দেখো, এখানে কি কোনো ধরনের সিঙ্গেল ইলেকট্রন যোগ করতেছো তোমার? না, কোনো সিঙ্গেল ইলেকট্রন এখানে নাই। তাহলে এটা কি হবে ডেফিনেটলি বলো তো? এটাও কিন্তু ডায়াম্যাগনেটিকই হবে, এটাও ডায়াম্যাগনেটিক হবে। দেখো N2-র মধ্যে যে অ্যামোটি, আমি তোমাকে একটা জিনিস বলছিলাম, মনে আছে কিনা দেখো, একটা জিনিস তোমাকে আমি শুরুতে বলছিলাম, তুমি যদি একটু করে যাও, তোমাকে একটা জিনিস আমি শুরুতে বলছিলাম। কি বলছিলাম শুরুতে? কি বলছিলাম শুরুতে? দেখো, একটা জিনিস তোমাকে গত ক্লাসে আমি শুরুতে পড়াইছি, সেটা কি বলছি দেখো। বলছিলাম হচ্ছে এই যে আমাদের অ্যামোটির কাজটা কি দেখো, অ্যামোটির দেখো কাজটা কি। এই যে চুম্বক ধর্ম, এটা ব্যাখ্যা করতে কি দিয়ে ব্যাখ্যা করতে হয়? অ্যামোটি দিয়ে ব্যাখ্যা করতে হয়। ধরো রিটেনে তোমাকে বললো একটা এই যৌগ এটা কি ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক, এক্সপ্লেন করো, তখন তোমাকে যৌগের আগে অ্যামোটি এক্সপ্লেন করতে হবে। মানে অ্যামোটি এক্সপ্লেন করা মানে কি? এই যে এভাবে করে ধরো তোমাকে বললো রিটেনের মধ্যে আমি এমসিকিউ ট্রিক শিখাই দিব, এমসিকিউতে আমি তোমাকে শর্টকাট শিখাই দিব, কিন্তু রিটেনের জন্য তোমাকে যদি বলে H2 এটা কি ডায়ানা প্যারা, তখন তোমাকে এটার অ্যামোটি আঁকতে হবে। তারপরে তুমি অ্যামোটি আঁকে বলবা যে এখানে কোনো সিঙ্গেল ইলেকট্রন নাই, এখানে সবগুলো ডাবল ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক। তারপর ধরো তোমাকে বললো এই যে এই N2, এই N2 কোথায় গেল? N2 কোথায় গেল? N2, এই যে N2, N2 কি ডায়ানা, ডায়ানা প্যারা? তখন তোমাকে আগে N2 এর অ্যামোটি আঁকতে হবে, তারপর বলবা এখানে কোনো সিঙ্গেল ইলেকট্রন নাই, তাহলে এটা ডায়া। দেখি তুমি এবার আমাকে বলো তো NO, এটা কি ডায়া হবে না প্যারা হবে? NO, NO কি ডায়া হবে না প্যারা হবে? খেয়াল করে দেখো, NOর এখানে কিন্তু একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, দেখতেছো? তাহলে সিঙ্গেল ইলেকট্রন আছে, তার মানে এটা কিন্তু প্যারা হবে। বারবার বলতেছি এই নিয়মটা কখন? যখন তুমি রিটেনে অ্যাপ্লাই করবা, তোমাকে এমসিকিউর জন্য আমি শর্টকাট শিখাই দিব। তারপর দেখো,
এরপরে এরপরে আর যোগ আছে না, আর যোগ নেই। তাহলে এইভাবে করে তুমি এক্সপ্লেন করতে পারবা না? আশা করি তুমি এভাবে করে এক্সপ্লেন করতে পারবা। এইবার চলো আমাদের এখন দেখা দরকার যে ভাই আপনি একটা জিনিস বলতেছেন যে শর্টকাট দেখাবেন আপনি। আপনি একটা জিনিস আমাকে আমাকে একটু সময় দাও, আমাকে একটু করে সময় দাও, আমি একটা কল ধরি, একটা সেকেন্ড। সরি, একটা ইমার্জেন্সি কল আসছিল, যেন ধরতে হয়েছে। সরি সরি সরি, কেমন? আচ্ছা যাই হোক, দেখো। হ্যাঁ, ঠিক আছে। তো চলো আমি তোমাকে চলো এবার একটা শর্টকাট দেখাই। এটা ভাই এমসিকিউ আসলে কীভাবে সলভ করবো? আপনি তো আমাকে রিটেনের জন্য বললেন যে এমওটি দিয়ে সলভ করবা, বাট এমসিকিউ আসলে কীভাবে সলভ করবো চলো তোমার দেখাই। একদম সিম্পল সিম্পল নিয়ম। তার মানে আমি একটা জিনিস বললাম, ভালো করে মনোযোগ দাও। মেইন যে নিয়মটা সেটা হলো সিঙ্গেল ইলেকট্রন যদি থাকে তাহলে হচ্ছে তোমার এখানে প্যারা, আর যদি সিঙ্গেল ইলেকট্রন না থাকে, সিঙ্গেল ইলেকট্রন না থাকে তাইলে হচ্ছে ডায়া, তাহলে হচ্ছে ডায়া। আর যদি আয়রন খণ্ড, আয়রন খণ্ড, তারপর ধরো তোমার যদি কি হয় আয়রন খণ্ড, তারপর ধরো তোমার যদি আমার এখানে কোবাল্টের খণ্ড, নিকেলের খণ্ড থাকে, তাহলে কিন্তু সেটা কী হবে বলো তো? তাহলে কিন্তু সেটা হচ্ছে আমাদের এখানে ওই ফেরো হবে। এইবার একটা জিনিস আমরা চলো এক্সপ্লেন করি বা শর্টকাটটা শিখিয়ে আসো। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে তুমি কি করবা, টোটাল ইলেকট্রন বের করবা। কি বের করবা? টোটাল ইলেকট্রন বের করবা। টোটাল ইলেকট্রন যদি বিজোড় হয়, টোটাল ইলেকট্রন সংখ্যা যদি কত হয়? বিজোড় হয়, বা 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 10,16 হয়, বা 10,16 হয়। ভালো করে মনোযোগ দাও। যদি টোটাল ইলেকট্রন সংখ্যা কত হয়? বিজোড় হয়, বা যদি 10,16 হয়, বা যদি 10,16 হয়, এই ক্ষেত্রে এটা হবে প্যারাম্যাগনেটিক। সেই যোগটা কি হবে? প্যারাম্যাগনেটিক। এটা এমসিকিউর জন্য অ্যাপ্লিকেবল। আর এই টপিকটা নর্মালি এমসিকিউতে আসে, তবে এই ডিভিশনে রিটেনেও আসতে পারে। এই জন্য তোমাকে আমি রিটেনের নিয়মও শিখাই দিছি, এমওটি দিয়ে করতে হবে রিটেনটা। ওকে। আর যদি টোটাল ইলেকট্রন জোর হয়, টোটাল ইলেকট্রন কি হয়? টোটাল ইলেকট্রন যদি জোর হয় বাট 10,16 বাদে, টোটাল ইলেকট্রন যদি জোর হয় বাট কত বাদে? 10,16 বাদে, কারণ 10,16 হলে তো সেটা প্যারা হয়ে যাবে। তাহলে কি হবে বলো তো? তাহলে হবে তোমার কাছে এখানে ডায়াম্যাগনেটিক। তাহলে হবে ডায়াম্যাগনেটিক। বোঝা গেছে নিয়মটা? এটা এমসিকিউর শর্টকাট। সো চলো আমি তোমাকে কিছু এমসিকিউ সলভ করাই দিই, তাহলে এই রিলেটেড, তাহলে তোমার দেখবে আইডিয়াগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা কিছু এক্সাম্পল সলভ করি আসো। চলো ফার্স্ট আগে চলো দেখি হাইড্রোজেন H2, H2 দেখি আসো। বলো তো H2 তে টোটাল ইলেকট্রন কয়টা হবে? একটা হাইড্রোজেনে ইলেকট্রন থেকে একটা করে, তাহলে 1 × 2 হবে, তাহলে 2। এটা কি জোর না বিজোর? এটা হচ্ছে জোর। এটা কি 10,16? না, 10,16 না। তাহলে 10,16 না হইলে কি হবে বলো তো? এটা এটা হবে ডায়াম্যাগনেটিক। বুঝা গেছে নাকি বুঝো নাই? বলো, এটা কি ডায়াম্যাগনেটিক? এটা কি বুঝতে পারছো? এটা যে ডায়াম্যাগনেটিক এটা কি বুঝতে পারছো? এটা যে ডায়াম্যাগনেটিক, হ্যাঁ ওকে, আশা করি বুঝতে পারছো। এবার চলো আমি যদি তোমাকে বলি এই যে B2, বোরন 2, বোরন 2, বলো এটা কি হবে? তুমি বলো যে ভাই এখানে তাহলে টোটাল ইলেকট্রন বের করেন, এখানে তাহলে টোটাল ইলেকট্রন বের করেন। একটা বোরনে কয়টা করে ইলেকট্রন থাকে? একটা বোরনে ইলেকট্রন থাকে তোমার হচ্ছে 5টা করে, তাহলে 5 × 2, তাহলে হবে 10। তো 10 তো জোর, কিন্তু বললাম একটা জিনিস যে 10 জোর হইলো, 10,16 হইলে কিন্তু সেটা প্যারা হয়। তাহলে এখানে কি হবে? এটা হবে প্যারাম্যাগনেটিক। বুঝতে পারছো? মানে এখানে কিন্তু আর এমওটি দিয়ে করার দরকার নাই। এখানে কিন্তু আর এমওটি দিয়ে এগুলো যোগ ভেঙে ভেঙে স্ট্রাকচার রাখার দরকার নাই। এমওটি হলে কি হবে সেটা আমি তোমাকে শিখাইছি কিন্তু গত ক্লাসে, যারা গত ক্লাস করছো নিশ্চয়ই জানো। তারপর ধরো আমি তোমাকে বললাম N2, বলো তো N2 কি ডায়া হবে না প্যারা হবে? তুমি তখন বলবা যে ভাই N2-র মধ্যে টোটাল ইলেকট্রন হিসাব করেন আপনি। তাহলে এখানে টোটাল ইলেকট্রন কয়টা আসবে? এখানে আসবে তোমার হচ্ছে আমাদের এই যে 7 × 2, তাহলে এটা তো 14। তো 14 তো ভাই হচ্ছে আমার 10,16 না, সেটা হচ্ছে জোর। জোর হইলে কি হয় বলো তো? আমি তোমাকে শিখাইছি এটা হয় ডায়াম্যাগনেটিক। তাহলে এটা হবে ডায়াম্যাগনেটিক। বুঝতে পারছো নাকি বুঝো নাই? তারপর দেখি বলো O2, বলো তো O2-তে টোটাল ইলেকট্রন কয়টা? তুমি বলো যে ভাই এখানে তো টোটাল ইলেকট্রন হচ্ছে আমাদের কয়টা হবে? এই 8 × 2, তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে 16টা। তো 16 যদি হয় তাহলে এটা কি হয়? এটা তো ভাই ডায়া হয় না? ডায়া না। 16 হলে কিন্তু এটা কি হয়ে থাকে বলো তো? প্যারা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। পারবা না? এই টাইপের কোয়েশ্চেন কিন্তু অহরহ থাকে। এই টাইপের কোয়েশ্চেন এডমিশনে যে কোনো জায়গায় আসবেই। এই টাইপের কোয়েশ্চেন এমসিকিউতে, এডমিশন বলো, এইচএসসিতে বলো, আসবেই, এটাতে কোনো সন্দেহ নাই।
যদি তোমাকে বলে NO, এটাতে এটা কি হবে? NO এটা কি হবে? তুমি তখন এখানে টোটাল ইলেকট্রন হিসাব করবা। বলো তো NOতে টোটাল ইলেকট্রন কয়টা? দেখো নাইট্রোজেনে আছে 7টা, নাইট্রোজেনে আছে 7টা, অক্সিজেন আছে 8টা, তাহলে এখানে আসবে 15টা। তাহলে আপনি এখানে গুণফল করছেন, এখানে যোগফল কেন করছেন? তো তুমি এখানে যোগফল করো, 7 যোগ 7 করো, 5 যোগ 5 করো, কোনো সমস্যা নাই তো। তাহলে এখানে আসবে 15। 15 মানে কি? 15 মানে হচ্ছে বিজোড়। আর বিজোড় হলে কি হয়? বিজোড় হলে প্যারা হয়। বিজোড় হলে প্যারা হয়, প্যারাম্যাগনেটিক হয়ে থাকে, বুঝছো? তারপর যদি তোমাকে এখানে জিজ্ঞেস করে কেউ CN মাইনাস, ধরো সায়ানাইড, এটা কি হবে বলো? CN মাইনাস, তাহলে এখানে টোটাল ইলেকট্রন কয়টা হবে বলো? কার্বনের টোটাল ইলেকট্রন থাকে 6টা, কার্বনে থাকে 6টা, নাইট্রোজেনে থাকে 7টা। দেখো তো মাইনাস মানে কি? মাইনাস মানে একটা ইলেকট্রন বেশি আছে, তাহলে মাইনাস মানে একটা ইলেকট্রন বেশি আছে, তাহলে এখানে কত হবে? 8, 14 হয়ে যাবে। তো 14 যেটা, এটা তো একটা জোড় সংখ্যা, যেটা 10,16 না, তাহলে কি হবে বলো তো? এটা হবে ডায়াম্যাগনেটিক। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। 10,16 কেন হবে না? ওই যে এটা এমওটি দিয়ে এক্সপ্লেন করতে পারবা। এমওটি দিয়ে তুমি এঁকে দেখবা যে O2 যদি তুমি এমওটির স্ট্রাকচার আঁকো, O2 যদি তুমি এমওটির স্ট্রাকচার আঁকো, দেখবা এখানে সিঙ্গেল ইলেকট্রন থাকে। 16 হওয়ার পরেও সিঙ্গেল ইলেকট্রন থাকে, বুঝছো? 16 হওয়ার পরেও সিঙ্গেল ইলেকট্রন থাকে। তুমি এমওটি দিয়ে দেখবা, কেমন? এমওটি দিয়ে দেখবা। এমওটি দিয়ে তুমি, আমি তোমাকে কিন্তু আঁকা শিখাইছি। এনো বুঝো নাই? নাইট্রোজেনে থাকে 7টা, অক্সিজেন ইলেকট্রন থাকে কয়টা? 8টা। তো টোটাল যোগফল কত হইলো? 15টা হইলো। 15 হইলে কি হয় বলো তো? বিজোড় না? বিজোড়, 15 তো বিজোড়, বিজোড় হলে তো প্যারা হয়, বুঝছো? তারপরে যাই, তারপরে ধরো তোমাকে বললো O2 মাইনাস, বলো তো এটা কি হবে? O2 মাইনাসে টোটাল ইলেকট্রন কটা থাকবে? অক্সিজেন 2টা আছে, তাহলে 2টা অক্সিজেনে 8টা করে, তাহলে 8 গুণন 2, মাইনাস মানে কি? একটা ইলেকট্রন বেশি আছে, তাহলে এখানে +1 করবা। তাহলে ভাই টোটাল ইলেকট্রন তো 17টা, তো 17টা হলে তো বিজোড়, তাহলে বিজোড় হলে এটা কিন্তু প্যারাম্যাগনেটিক হবে। বোঝা গেছে জিনিসটা? হোপফুলি বুঝতে পারছো। তারপর লাস্ট চলো এখানে আমি দেখাই তোমাকে এবার NO প্লাস। ধরো এবার NO প্লাস দিয়ে করাইছে, ভাই অনেক তো মাইনাস দিয়ে করাইছে, এটা প্লাস দিয়ে করান। বলো তো এখানে কি হবে? প্লাস মানে একটা ইলেকট্রন অভাব আছে, তাহলে নাইট্রোজেন ইলেকট্রন কয়টা? নাইট্রোজেন হচ্ছে 7টা, অক্সিজেন হচ্ছে 8টা, আর প্লাস মানে একটা ইলেকট্রন কম আছে, তাহলে এটা মাইনাস করো, -1 করো, তাহলে এখানে আসবে কত? এখানে আসবে 14। তো 14 আসা মানে কি? এটা জোর, জোর হওয়া মানে এটা ডায়াম্যাগনেটিক হবে। আমাকে একটু কমেন্টে তোমরা জানাও যে এই যে জিনিসগুলো আমরা পড়াইলাম, এগুলো তুমি বুঝতে পারছো কিনা। তাহলে আমাদের H2 কি হলো? এগুলো যদি MCQতে থাকে তাহলে এইভাবে করে করবা, যদি তোমাকে MCQ দেয় তাহলে MCQতে এইভাবে করে করবা। আর আরেকটা জিনিস মনে রাখবা, এই শর্টকাটটা অ্যাপ্লাই করা যায় যদি S আর P ব্লক মৌলর যোগ হয়। কখন অ্যাপ্লাই করা যায়? এই শর্টকাটটা অ্যাপ্লাই করা যায় যদি S ব্লক অথবা P ব্লক মৌল হয়। তাহলে এই শর্টকাটটা কার জন্য অ্যাপ্লিকেবল? S এবং P ব্লক মৌলের জন্য অ্যাপ্লিকেবল। ভাই ডি ব্লক হলে কি হবে? সব দেখাবো, টেনশন নিও না। ডি ব্লকেরটা যখন আমরা ডি ব্লক পড়াবো তখন দেখাবো। আমাকে একটু জানাও এটা বুঝতে পারছো কিনা সবাই। ভেরি গুড, এটা নোট করা হয়েছে সবার? নোট করার দরকার নেই, যতটুকু তুলতে পারো। এখন তাহলে আমরা আমাদের বন্ডিং স্টার্ট হবে। চলো আমরা তাহলে এবারে আমাদের এই যে এই পার্টটা স্টার্ট করি, যে নন বন্ডিং বন্ধনের প্রকারভেদ। এখন আসবে ভাই বন্ডিং কি জিনিস, নন বন্ডিং কি জিনিস, যদিও আগে পড়াইছি, তারপর আরেকবার তোমাকে মনে করাই দিই, আসো একটু করে। তুমি আমাকে বলো যে তুমি যদি চিন্তা করো একটা মিথেনের অণু চিন্তা করো, মিথেন। মিথেন তো তোমরা সবাই চিনো। মিথেন কি বলো তো? মিথেন, মিথেন তোমরা সবাই চিনো না? মিথেন, মিথেন, মিথেন কিরকম হয়ে থাকে? CH4। তুমি কি আমাকে বলতে পারবা মিথেনটা কি পোলার নাকি অপোলার? তুমি বলবো যে ভাই আপনি তো পড়াইছেন মিথেনের মধ্যে ডাইপোল মোমেন্ট থাকে না, তাহলে মিথেন হয়ে থাকে কি বলো তো? মিথেন হয়ে থাকে অপোলার হয়ে থাকে বা অ্যাপোলার হয়ে থাকে মিথেনটা। তাহলে তুমি একটু করে আমাকে বলো, ধরো তুমি যদি এখানে একটা মিথেনের অণু নাও, তাহলে ধরো যাক এখানে একটা কার্বন হাইড্রোজেন নিলাম, এখানে একটা হাইড্রোজেন নিলাম, তাহলে এখানে হাইড্রোজেন, মানে আমি একদম ওই যে টেট্রাহেড্রাল স্ট্রাকচার রাখতেছি না, আমি একটা নর্মাল স্ট্রাকচার রাখতেছি। মানে ধরো তুমি চাইলে টেট্রাহেড্রাল রাখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার তুমি আমাকে একটা জিনিস বলো, এইখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যেই বন্ধনগুলো আছে, এই বন্ধনটাকে কোন বন্ধন বলে? এই বন্ধনটাকে কোন বন্ধন বলে? এটাকে বলে সমযোজী বন্ধন। এটাকে কোন বন্ধন বলে বলো তো? আচ্ছা একটা কাজ করি আমরা, আসো আমরা এই মিথেনটাকে চলো একটু করে একটা বক্স করে ফেলি। চলো একটা এইভাবে করে বক্স করে ফেলি, কেমন? চলো একটা এইভাবে করে বক্স করে ফেলি। ওকে, ঠিক আছে, বক্স করে ফেললাম। তাহলে তুমি এবার আমাকে একটু করে বলো, এইখানে তুমি যে বন্ধনটা তুমি চোখে দেখতেছো, এই বন্ধনটাকে কি বন্ধন বলে? এই বন্ধনটাকে বলে সমযোজী, সমযোজী বন্ধন। এগুলো তুমি পড়ছো সবগুলা, মানে অপরিচিত কোনো পড়া তোমার কাছে না এটা। এইবার এটা একটা অপোলার বা এটা একটা অ্যাপোলার, এটা একটা কি? এটা একটা অ্যাপোলার। আচ্ছা, এবার তুমি আমাকে একটা জিনিস বলো, ধরো মিথেন, তুমি যদি একটা মিথেনের ধরো 10 গ্রাম মিথেন নিছো, তো সেখানে কয়টা মিথেন থাকবে? 10 গ্রাম মিথেনে কয়টা মিথেন থাকে? একটা না, কোটি কোটি মিথেন থাকবে। ধরো এর পাশে আরেকটা মিথেন আছে, কথার কথা, এর পাশে ধরো তুমি আরেকটা মিথেন আছে, এর পাশে ধরো আরেকটা মিথেন আছে, দেখা যাবে এর পাশে আরেকটা মিথেন আছে, এরকম করে কিন্তু কোটি কোটি মিথেন থাকবে, তাই না ভাই? একটু করে আমাকে তুমি বলো,
এরকম, এটা কি বুঝতে পারছো কিনা? ধরো তুমি যদি 10 গ্রাম মিথেনকে নাও, সেখানে কিন্তু কোটি কোটি মিথেনের কি থাকবে বলো তো, কণা থাকবে, বা কোটি কোটি মিথেনের যৌগ থাকবে। এবার একটু করে আমাকে বলো, এই যে দুইটা মিথেন তুমি দেখতেছো, এদের মধ্যে একটা বন্ধন থাকবে কেন? আমরা সবাই জানি দুইটা অপোলার যৌগ যদি পাশাপাশি থাকে, দুইটা অপোলার যৌগ যদি পাশাপাশি থাকে, এদের মধ্যে কি থাকে বলো তো? ভ্যান ডার ওয়ালস বল থাকে। এটা কি তোমরা পড়ছো কখনো? যেটা এটা পড়ে রাখো যে দুইটা অপোলার যৌগ এরা যদি পাশাপাশি থাকে, তাহলে এদের মধ্যে কোন বল থাকে? এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস বল থাকে। এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে। এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে, এবং এটা দুর্বল হয়ে থাকে, এবং এটা কি হয়ে থাকে? দুর্বল হয়ে থাকে, এবং এটা কিন্তু দুর্বল হয়ে থাকে। এটাকে আমরা ভ্যান ডার ওয়ালস বন্ধন বলি। এইবার আমাকে তুমি একটা জিনিস বলো, আমরা যখন মানে একটা জিনিসকে যখন আমরা ধরো বাষ্পে পরিণত করব বা গলাবো, কোন বন্ধনটা ব্রেক হবে? মানে আমি যদি তোমাকে এখানে বলি যে তুমি মিথেনটাকে গ্যাসীয় কণাতে পরিণত করো, তুমি মিথেনটাকে গ্যাসীয় কণাতে পরিণত করো, তো গ্যাসীয় কণাতে পরিণত করার জন্য নিশ্চয়ই তোমাকে উত্তাপ দেওয়া লাগবে। নিশ্চয়ই তোমাকে কি করা লাগবে? উত্তাপ দেওয়া লাগবে। ধরো তুমি এখানে উত্তাপ দিচ্ছ, এটাকে গ্যাসীয় অবস্থায় পরিণত করার জন্য নিশ্চয়ই তোমাকে উত্তাপ দেওয়া লাগবে। তা আমার কোয়েশ্চন হচ্ছে এখানে, এখানে কি কোন বন্ধনটা ভাঙবে? আমাকে বলো, সাদা বন্ধনটা ভাঙবে নাকি গোলাপি বন্ধনটা ভাঙবে? বলো তো দেখি, কোন বন্ধনটা ভাঙবে? তুমি যখন উত্তাপ দাও, মানে উত্তাপ দিলে কি কখনো CH4টা কিন্তু CH4ই থাকে, CH4টা কিন্তু CH4ই থাকে, বাট CH4গুলো পরস্পর থেকে আলাদা হয়ে যায়। মানে এভাবে চিন্তা করো যে CH4গুলোকে বাবল আকারে চিন্তা করো, একটা CH4 এখানে, একটা CH4 এখানে, এদের মাঝখানে একটা বন্ধন আছে যেটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস বন্ধন। তো যখন তুমি উত্তাপ দিবা, এটার ইন্টারনাল বন্ডে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, এটা জাস্ট পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। কোন বন্ডটা ব্রেক হয়ে যাবে? গোলাপি বন্ডটা ব্রেক হয়ে যাবে। তাহলে এই যে ভ্যান ডার ওয়ালস বন্ধন কিন্তু ব্রেক হয়ে যায়। এই জন্য যখন আমরা পড়াইছি, যে তোমাদের মনে পড়ে কিনা দেখো, ওই যে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক, ওইখানে কিন্তু ভ্যান ডার ওয়ালস বন্ধনের উপর অনেক কিছু ডিপেন্ড করতো। যার ভ্যান ডার ওয়ালস বন্ধন যত বেশি শক্তিশালী, তার কিন্তু গণনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি ছিল। মনে আছে? ওই পড়াইছিলাম না, S8, তারপরে তোমার হচ্ছে ওই আমাদের I2, মানে তোমার হচ্ছে ACl2, তারপরে P4, সব পড়াইছিলাম না? বলছিলাম কিন্তু যে ভ্যান ডার ওয়ালস বলের মান যত বেশি হয়, তত বেশি কিন্তু গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। কেন? কারণ বেসিক্যালি এই বন্ধনটাই কিন্তু মানে এটাকে আঁকড়ায় ধরে রাখছে। আর এটাকে ব্রেক করতে পারলেই কিন্তু কি হবে? এগুলো আলটিমেটলি পরস্পর থেকে দূরে সরে গিয়ে গ্যাসীয় কণাতে পরিণত হইতে পারবে। এই জিনিসটা মনে আসছে কিনা একটু দেখো। এইবার এখানে যে বিষয়টা আছে যে ভাই নন বন্ডিং বলতে কি বোঝায়, দেখো যৌগের মধ্যে যে বন্ধনগুলো থাকে, এটাকে আমরা বলতে পারি বন্ডিং বন্ধন। ভালো করে মনোযোগ দাও। এই যে ধরো যৌগের মধ্যে যে বন্ডিং থাকে, এটাকে আমরা বলি বন্ডিং বন্ধন, এগুলোকে আমরা বলি বন্ডিং বন্ধন। আর দুইটা পরস্পর পাশাপাশি যৌগের মধ্যে যে বন্ধনটা থাকবে, তাকে আমরা বলি নন বন্ডিং বন্ধন। তাহলে আমাকে বলো, বন্ডিং আর নন বন্ডিং এর মধ্যে পার্থক্য বুঝতে পারছো? বন্ডিং আর নন বন্ডিং এর মধ্যে পার্থক্য বুঝতে পারছো? এই যৌগের মধ্যে যেটা থাকবে, এটাকে আমরা বলি কিন্তু বন্ডিং, আর পাশাপাশি যৌগের মধ্যে যেটা থাকবে, এটাকে আমরা বলি নন বন্ডিং। আর ডেফিনেটলি নন বন্ডিংগুলো কি হয়? উইক হয়ে থাকে, আর বন্ডিংগুলো স্ট্রং হয়ে থাকে। আমরা যখন উত্তাপ দিই তখন কিন্তু এই বন্ধনটাকে আসলে সহজে ভাঙা যায় না, এটাকে ভাঙার জন্য অনেক বেশি উত্তাপ দিতে হবে, বাট এটাকে সহজেই ব্রেক করা যায়। আশা করি তুমি বুঝতে পারছো। আমাদের আলোচনার বিষয় কিন্তু আজকে কোনটা? এই যে নন বন্ডিং বন্ধনগুলো নিয়ে। এই নন বন্ডিং বন্ধনগুলোকে আমরা ইন জেনারেল একটা নাম দিতে পারি, যার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। ইন জেনারেল নাম ভ্যান ডার ওয়ালস বন্ধন দ্বারা মানে বেসিক্যালি মানে সবগুলো মানে এই সকল নন বন্ডিং বন্ধনকে আমরা ইন জেনারেলি ভ্যান ডার ওয়ালস বন্ধন বলতে পারি। তবে একটা বিশেষ রকমের বন্ধন আছে যেটাকে আমরা স্পেশালি ভ্যান ডার ওয়ালস বন্ধন বলি। দেখাবো জিনিসটা, সব আলোচনা করতেছি। তার আগে আমাকে তুমি একটু বলো, তোমাদের কি ওই যে ডাইপোল আর এই মানে কি বলে ডাইপোল বলতেছি, পোলার অপোলার, ওগুলো মনে আছে? আমাকে একটু বলো যে পোলার অপোলার এগুলো কি তোমাদের মনে আছে? একটু করে আমাকে জানাবা যে তোমরা পোলার অপোলার এগুলো কি ভুলে গেছো না মনে আছে? পোলার কখন হইতো, অপোলার কখন হইতো, মনে আছে এগুলা? পোলার অপোলার, হ্যাঁ মনে আছে। ওকে, এবার যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে আমরা এখানে দুইটা জিনিস দেখব। তোমার একটা বলা হবে ডাইপোল, একটা বলা হবে ডাইপোল, আর আরেকটা জিনিস এখানে সবসময় দেখবা টার্ম, যার নাম হচ্ছে আবিষ্ট ডাইপোল। আবিষ্ট ডাইপোল। এখন ভাই ডাইপোল জিনিসটা কি আর আবিষ্ট ডাইপোল জিনিসটা কি? ডাইপোল মানে হচ্ছে ডাই থেকে মনে রাখবা দুই, দেখো ভালো করে বুঝো, ডাইপোল, ডাইপোল, তাহলে ডাই থেকে মনে রাখবো আমরা দুই, আর পোল মানে হচ্ছে মেরু, তাহলে যার মধ্যে দুইটা মেরু থাকে। অর্থাৎ এমন যৌগ, ধরে এরকম যদি হয়, ধরে একদিকে প্লাস চার্জ আছে, একদিকে প্লাস চার্জ আছে, আর একদিকে ধরো মাইনাস চার্জ আছে, তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ডাইপোল। বলো তো এটা কি পোলার নাকি অপোলার?
এটা কি পোলার নাকি অপোলার? এটা কি পোলার নাকি অপোলার? 10টা রিটেন কোয়েশ্চন থাকবে, 10টা রিটেন কোয়েশ্চন থাকবে, আর প্রতিটাতে তোমার হচ্ছে যে আমরা টাইম সেট করে দিব, 3 মিনিটই থাকবে বুয়েট রিটেন স্টাইলে, কেমন? এটাকে আমরা বলি পোলার। তার মানে এটা কিন্তু আমাদের কী হয়ে থাকে বলো তো, পোলার হয়ে থাকে। তাহলে যে বিষয়টা মানে পড়ানোর জন্য তোমাকে বলতেছি, তুমি যখনই ডাইপোল দেখবা, তাহলে তুমি কিভাবে চিনবা যে কোনটা ডাইপোল হবে? তুমি দেখবা যারা পোলার, যারা পোলার তারা ডাইপোল হবে। এখন পোলার তুমি কিন্তু চিনো অলরেডি। পোলার কারা কারা হয়েছিল মনে আছে? পোলার ছিল HCl, তারপরে তোমার HF, তারপরে তোমার H2O, তারপরে তোমার অ্যামোনিয়া, এগুলো সব কিন্তু কি ছিল বলো তো, পোলার ছিল। তাহলে এদেরকে আমরা, এরা মনে রাখবো, এরা মানে ডাইপোল। মানে ডাইপোল মানে কি, এদের মধ্যে প্লাস মাইনাস তৈরি হয়। এদের মধ্যে কি তৈরি হয়? একদিকে প্লাস একদিকে মাইনাস তৈরি হয়। বুঝা গেছে? এবার আসো আবিষ্ট ডাইপোল জিনিসটা কি। আবিষ্ট কথাটার মানে হচ্ছে, ধরো একটা বস্তু তুমি এখানে নিছো, চিন্তা করে দেখো, একটা বস্তু তুমি এখানে নিছো, ধরো এর মধ্যে এই যে প্লাস মাইনাসগুলো ছড়াই ছিটে আছে, এর মধ্যে প্লাস মাইনাসগুলা ছড়াই ছিটে আছে, এর মধ্যে প্লাস মাইনাসগুলা ছড়াই ছিটে আছে। তাহলে এটা কি এটা কি তুমি ডাইপোল বলতে পারবা? এটাকে কি তুমি ডাইপোল বলতে পারবা? না, এটাকে ডাইপোল বলতে পারবো না, কারণ এখানে প্লাস মাইনাসগুলো ছড়াই ছিটে আছে। মানে এগুলো এখানে একদিকে প্লাস একদিকে মাইনাস এরকম না, দুই মেরু তৈরি হয় নাই। বাট তুমি যদি এইটাকে এর কাছাকাছি নিয়ে আসো, মানে তাহলে এটা এটা কিন্তু অপোলার, ভালো করে বুঝো, এটা কিন্তু অপোলার, এটা ডাইপোল না, এটা ডাইপোল না। বাট এটাকে যদি তুমি এটার কাছাকাছি নিয়ে আসো, তখন কি হবে? এটার যে প্লাসগুলো আছে, ভালো করে বুঝো, যখন আমরা এদেরকে কাছাকাছি আনবো তখন কি হবে? তখন এর কিন্তু কোনো পরিবর্তন হবে না। তখন দেখো, তখন এ যেমন আছে, এ যেমন আছে, এর কিন্তু কোনো পরিবর্তন হবে না। কিন্তু এর একটা বিশেষ পরিবর্তন হবে, এর একটা বিশেষ পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে দেখো? পরিবর্তন যেটা হবে, এই পোলারের যে প্লাস চার্জগুলা, এর মাইনাস চার্জগুলাকে সে কাছে টেনে নিবে। এ কী করবে? এটার মাইনাস চার্জগুলাকে কাছে টেনে নিবে, প্লাস চার্জগুলোকে একদিকে নিয়ে আসবে। তাহলে এইখানে একটা কী তৈরি হবে বলো তো? ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হবে, বা যেটাকে আমরা বলি আবিষ্ট ডাইপোল। এখানে একটা কী তৈরি হবে? একটা ক্ষণস্থায়ী ডাইপোল, ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হবে। আর এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলতেছি আবিষ্ট ডাইপোল। এটাকে আমরা বলতেছি আবিষ্ট ডাইপোল। তাহলে তুমি আমাকে বলো, আবিষ্ট ডাইপোল কাদের থেকে তৈরি হয়? পোলার থেকে নাকি অপোলার থেকে? তুমি আমাকে বলো, আবিষ্ট ডাইপোল কার থেকে তৈরি হয়? আবিষ্ট ডাইপোল জিনিসটা কি? আবিষ্ট ডাইপোল হচ্ছে তোমার, ভালো করে বুঝো, একটা স্থায়ী ডাইপোলের কাছে যখন একটা অপোলার বস্তুকে নিয়ে আসবা, তখন ওই অপোলার বস্তুতে এই ডাইপোল, স্থায়ী ডাইপোলের কারণে একটা ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হবে, যেটাকে আমরা বলতেছি আবিষ্ট ডাইপোল। তাহলে আবিষ্ট ডাইপোল কিন্তু পোলারের মধ্যে না, আবিষ্ট ডাইপোল তৈরি হয় অপোলারের মধ্যে। দেখো বুঝতে পারছো কি না? আবিষ্ট ডাইপোল তৈরি হয় অপোলারের মধ্যে। এখন অপোলার কারা? অপোলার হচ্ছে Cl2, তারপরে ধরো H2, তারপরে ধরো CH4, তারপরে এগুলো আমি তোমাকে সব এগুলো পড়াইছি, কিন্তু BF3, এগুলো হচ্ছে অপোলার। তাহলে এরা হচ্ছে আবিষ্ট ডাইপোল তৈরি করে। আমাকে একটু জানাও যে এতটুকু তুমি বুঝতে পারছো কি না? এতটুকু কি বোঝা গেছে সবার ভাই? এতটুকু কি সবাই বুঝতে পারছি? এতটুকু কি বুঝতে পারছি সবাই? একটু করে আমাকে জানাও জিনিসটা, এতটুকু তুমি বুঝতে পারছো কিনা। হ্যাঁ, তার মানে আমরা এটা মনে রাখবো, যখনই আমাকে বলবে ডাইপোল, আমরা মনে রাখবো ডাইপোল হচ্ছে কারা? পোলার যারা, তার মানে তাদের যারা পোলার তাদের মধ্যে ডাইপোল তৈরি হবে। আর যখন আমি দেখবো আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোল কারা? যারা অপোলার, তাদের মধ্যে ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি করা যায়। বুঝতে পারছো ব্যাপারটা? ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। এইবার আমরা আলোচনা করবো এখন এই যে নন বন্ডিং যে বন্ধনগুলো আছে তাদের প্রকারভেদ নিয়ে। এরা 6 প্রকারের হইতে পারে। কয় প্রকার হইতে পারে? 6। বলো তো, সকল নন বন্ডিং বন্ধনের জেনারেল নাম কি? সকল নন বন্ডিং বন্ধনের জেনারেল নাম কি? জেনারেল নাম, সাধারণ একটা নাম আছে, সাধারণ নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। সাধারণ নাম কি? সাধারণ নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। ওকে, নন বন্ডিং বন্ধন কয় প্রকার? 6 প্রকার। একটাকে আমরা বলি আয়ন ডাইপোল বন্ধন। একটাকে আমরা বলি কি বলতো? আয়ন ডাইপোল। 6 প্রকার আছে আয়ন ডাইপোল বন্ধন। আচ্ছা, নাম্বার 2, নাম্বার 2 হইতে পারে হচ্ছে আমাদের ডাইপোল ডাইপোল বন্ধন, ডাইপোল ডাইপোল বন্ধন। নাম্বার 3 হইতে পারে হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, হাইড্রোজেন বন্ধন। নাম্বার 4, নাম্বার 4 হইতে পারে হচ্ছে আমাদের ডাইপোল, আবিষ্ট ডাইপোল বন্ধন, ডাইপোল ডাইপোল আবিষ্ট ডাইপোল বন্ধন, আবিষ্ট ডাইপোল বন্ধন, আবিষ্ট ডাইপোল বন্ধন। তারপরে নাম্বার 5, নাম্বার 5 হইতে পারে হচ্ছে আমাদের এই যে তোমার ধরো আয়ন আবিষ্ট ডাইপোল বন্ধন, আয়ন আবিষ্ট ডাইপোল বন্ধন, মানে সবগুলো এদের মধ্যে যতগুলো কম্বিনেশন করা যায়,
আয়ন আবিষ্ট ডাইপোল বন্ধন, আয়ন আবিষ্ট ডাইপোল বন্ধন, আয়ন আবিষ্ট ডাইপোল বন্ধন। আর 6 নাম্বার হইতে পারে আমাদের আবিষ্ট ডাইপোল বন্ধন, আবিষ্ট ডাইপোল, তারপরে তোমার হচ্ছে আবিষ্ট ডাইপোল বন্ধন। তাহলে এই 6 প্রকারের আমাদের নন বন্ডিং বন্ধন হইতে পারে, এই 6 প্রকারের হচ্ছে আমাদের নন বন্ডিং বন্ধন হইতে পারে, বুঝছো? এই 6 প্রকারের হচ্ছে আমাদের নন বন্ডিং বন্ধন হইতে পারে। এদের জেনারেল নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন, এদের জেনারেল নাম হচ্ছে কি বলতো, ভ্যান ডার ওয়ালস বন্ধন। আচ্ছা, এখানে যেটা স্পেশাল বন্ধন তুমি দেখতেছো, আবিষ্ট ডাইপোল বন্ধন, আবিষ্ট ডাইপোল বন্ধন, এটাকে আমরা স্পেশালি লন্ডন বিস্তরণ বলে বলি। এটাকে স্পেশালি কি নাম দেওয়া হয়, এটাকে স্পেশালি লন্ডন বিস্তরণ বল এই নামেও ডাকা হয়, লন্ডন বিস্তরণ, বিস্তরণ বল, বা যেটাকে আমরা ইংলিশে বলি লন্ডন ডিসপারশন ফোর্স, ডিসপারশন ফোর্সও বলে থাকি। আচ্ছা, অনেক সময় এইটাকেও স্পেশালি ভ্যান ডার ওয়ালস বন্ধন বলে, এটাকে আমরা কি বলি স্পেশালি, মানে আমি তোমাকে জিনিসটা বোঝাই বলি, এটাও ভ্যান ডার ওয়ালস, 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 এটাও ভ্যান ডার ওয়ালস। বাট যদি জিজ্ঞেস করে যে কোনটা মানে বেশি ভ্যান ডার ওয়ালস নির্দেশ করতেছে, সব থেকে বেশি ভ্যান ডার ওয়ালস নির্দেশ করে এইটা, বুঝতে পারছো? মানে যদি অনেক সময় জিজ্ঞেস করে যে ভ্যান ডার ওয়ালস বলে ডেফিনেশন দাও, ভ্যান ডার ওয়ালস বলে ডেফিনেশন দাও, তখন তুমি এটা দিয়ে ডেফিনেশন দিবা যে দুইটা আবিষ্ট ডাইপোল বা দুইটা অপোলার অণুর মাঝখানে, দেখো আবিষ্ট ডাইপোল মানে কি, পোলার নাকি অপোলার বলো তো? আবিষ্ট ডাইপোল এটা মানে কি পোলার নাকি অপোলার? এটা হচ্ছে অপোলার, তোমাকে একটু আগে পড়াইছি দেখো, একটু আগে তোমাকে পড়াইছি দেখো, একটু আগে কি পড়াইলাম, আবিষ্ট ডাইপোল হচ্ছে অপোলার আর ডাইপোল হচ্ছে পোলার। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে ভ্যান ডার ওয়ালস বলে সংজ্ঞা দাও, তুমি তখন বলবা যে দুইটা অপোলার অণুর মাঝখানে যেই বন্ধন থাকে বা যেই বল থাকে তাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। মানে বললাম এগুলো সবগুলো জেনারেল নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল, ঠিক আছে, বাট এইটাকে স্পেশালি ভ্যান ডার ওয়ালস বলে মানে পরিচিতি করা হয় আর কি, মানে ডেফিনেশন দেওয়ার সময়। যেমন পিএইচ এর দুটো সূত্র থাকে না, পিএইচ এর কিন্তু দুটো সূত্র আছে, তোমরা পিএইচ পড়ছো কখনো, পিএইচ তোমরা পড়ছো কখনো, পিএইচ, পিএইচ পড়ছো কখনো, পিএইচ এর মেইন ম্যাথ করার সূত্র কিন্তু এইটা, ম্যাথ করার সূত্র কিন্তু এইটা। বাট পিএইচকে যখন আমরা সংজ্ঞায়িত করি তখন আমরা কিন্তু এখানে হাইড্রোনিয়াম আয়ন দিয়ে সংজ্ঞায়িত করি, বুঝতে পারছো? মানে পিএইচ এর মেইন সূত্র কিন্তু ম্যাথ করার সূত্র কিন্তু মাইনাস লগারিদম অফ এইচ প্লাস, বাট যখন তুমি দেখবে পিএইচ এর ডেফিনেশন দেওয়া হয় তখন হাইড্রোনিয়াম আয়ন দিয়ে দেওয়া হয়, মানে দুইটাই সেম আর কি, মানে ব্যাপারটা বুঝতে পারছো? একটা ডেফিনেশন ইউজ করি, একটা আমরা ম্যাথে ইউজ করি, মানে যেটা বলতে চাচ্ছি এগুলোর সবগুলার জেনারেল নাম কিন্তু ভ্যান ডার ওয়ালস বল, বাট এইটাকে স্পেশালি ভ্যান ডার ওয়ালস বল একটু বেশি বলা হয়। আচ্ছা যাই হোক, এইবার দেখো একটা জিনিস, সেটা হলো এবার ভাই এদের মধ্যে একটু উদাহরণ তুমি একটু আমাকে দেখান, চলো একটু উদাহরণ দেখি আমাকে, তুমি বলো প্রথমটা, চলো একটু দেখি। ফার্স্টে আছে আয়ন ডাইপোল বন্ধন, ফার্স্টে আছে কি বন্ধন, আয়ন ডাইপোল বন্ধন, এটা কোনটা হবে? ধরো তুমি এখানে একটা Fe2+ নিছো, Fe2+ নিছো, ভালো করে বুঝো, এখানে একটা Fe2+ নিছো, তারপর ধরো তুমি এখানে একটা CH4কে নিছো, বলতে পারবা এদের মধ্যে যদি কোনো বন্ধন থাকে তাহলে সেই বন্ধনটা কত নাম্বার বন্ধন, এই 1 থেকে 6 এর মধ্যে কত নাম্বার বন্ধন? যদি Fe2+ আর CH4 এর মধ্যে কোনো বন্ধন থাকে সেটা কত নাম্বার বন্ধন? এই তাসিন বলতেছে, সবাই বলতেছে এক, এক বলতেছে সবাই, চিন্তা করে বলো, চিন্তা করে বলো, চিন্তা করে বলো। হ্যাঁ জাহান, ইমান, ঠিক আছে, এইবার ঠিক আছে, এটা হচ্ছে 5 নাম্বার বন্ধন, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এটা কি আয়ন, এটা হচ্ছে আয়ন, এটা কি অপোলার, এটা কিন্তু অ্যাপোলার। তোমাকে শিখাইছি পোলার অ্যাপোলার কিভাবে চিনতে হয়, শর্টকাটও তোমাকে দেখাইছি। শর্টকাট কি ছিল? শর্টকাট ছিল তুমি যদি কেন্দ্রীয় পরমাণুতে লন পেয়ার থাকে, জেনন F2 আর জেনন F4 ছাড়া সবাই পোলার হবে, আর লন পেয়ার না থাকলে তখন যদি তুমি দেখো সাইড অ্যাটমগুলো সেম তাহলে কিন্তু অপোলার হবে। তো এটা যদি অপোলার হয় তো এটাকে আমরা কি বলি, আবিষ্ট ডাইপোল, এটাকে আমরা বলি আবিষ্ট ডাইপোল। তাহলে এই বন্ধনের নাম আমরা কি দিব বলো, এই বন্ধনের নাম আমরা কি দিব, এই বন্ধনের নাম আমরা দিব আয়ন আবিষ্ট ডাইপোল বন্ধন, আয়ন আবিষ্ট ডাইপোল বন্ধন। বোঝা গেছে জিনিসটা নাকি বুঝো নাই? বুঝো নাই মনে হয়, বুঝো নাই মনে হয়, বুঝছো সবাই? এটা কিন্তু 5 নম্বর বন্ধন। তাহলে এরকম তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে নিচের বন্ধনটি কোন ধরনের বন্ধন, পারা যাবে না জিনিসটা? বলো, এটা কি পারা যাবে? এটা কি বুঝতে পারছো সবাই? এটা কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ, ওকে, হ্যাঁ এগুলো আগে একবার পড়াইছিলাম, আমি তোমাকে রিভাইজ দেওয়াচ্ছি। আমি আমাদের তো আজকে মেন পড়া হচ্ছে হাইড্রোজেন বন্ধন, তোমাকে একটু রিভাইজ দেওয়াচ্ছি। চলো আরো কিছু উদাহরণ করি, আসো। ধরো এবার আমাকে বললো HCl, ধরো আমাকে বললো HCl আর HCl, ধরো এটা একটা HCl, ধরো আচ্ছা একটা কাজ করি আমরা, এইটাকে কপি করি, আমরা এই পেজটাকে চলো কপি করি, কেমন? চলো এই পেজটাকে কপি করি, এগুলো একটু চলো ডিলিট করে দিই। ধরো HCl, আমি নিলাম কি HCl নিলাম, আর ধরো দেখ এখানে আমি সোডিয়াম প্লাস নিছি,
বলো তো এটা কি ধরনের বন্ধন হবে এদের মধ্যে যে বন্ধন থাকবে সেটা কি ধরনের বন্ধন হবে? এই সিএল এর মধ্যে সিএল থাকে আংশিক ঋণাত্মক চার্জ, হাইড্রোজেন থাকে আংশিক পজিটিভ চার্জ। তো এই মাইনাস আর প্লাসে আকর্ষণ হবে। বলো এটা কত নাম্বার আকর্ষণ হবে, কত নাম্বার বন্ধন হবে এটা বলো তো? এটা কত নাম্বার বন্ধন হবে? দেখো এই সিএল কি, এই সিএল হচ্ছে পোলার। তো পোলার মানে কি? পোলার মানে হচ্ছে আমার ডাইপোল। তাহলে এটা হচ্ছে ডাইপোল, আর এটা হচ্ছে আয়ন। এটা আয়ন, এটা ডাইপোল, তাহলে আয়ন ডাইপোল বন্ধন। তাহলে এই বন্ধনটা হচ্ছে কত নাম্বার বন্ধন? 1 নাম্বার বন্ধন। আমি 1 লিখতেছি শুধু। আমি কি লিখলাম? 1 লিখলাম। তারপর ধরো কথার কথা, আমাকে যদি বলে HCl আর HCl, HCl এবং HCl, HCl এবং HCl, এদের মধ্যে যদি কি থাকে, ধরো এটা মাইনাস এটা প্লাস, এটা ধরো মাইনাস এটা ধরো প্লাস, তো এখানেও তো একটা আকর্ষণ থাকবে। বলো তো এটা কত নাম্বার এটা হবে? এটা কত নাম্বার হবে বলো? দেখো এটাও একটা ডাইপোল, ওইটাও একটা ডাইপোল, তাহলে ডাইপোল ডাইপোল বন্ধন হবে। তাহলে এটা কত নাম্বার হবে? এটা হবে 2 নাম্বার বন্ধন। আচ্ছা, এই যে হাইড্রোজেন বন্ধন দেখতেছো না, হাইড্রোজেন বন্ধন, এটা হচ্ছে বিশেষ প্রকারের ডাইপোল ডাইপোল বন্ধন। হাইড্রোজেন বন্ধনটা কীরকম? বিশেষ প্রকারের ডাইপোল ডাইপোল বন্ধন। হাইড্রোজেন বন্ধন কখন হয় জানো? যদি এরকম হয়, হাইড্রোজেন যদি ফ্লোরিন অথবা অক্সিজেন অথবা নাইট্রোজেন কারোর সাথে সরাসরি যুক্ত থাকে। ভালো করে বুঝো, হাইড্রোজেন যদি সরাসরি, এটাকে আমরা মনে রাখতে পারি ফোন, এভাবে মনে রাখতে পারি। হাইড্রোজেন যদি সরাসরি ফ্লোরিন অক্সিজেন অথবা নাইট্রোজেনের সাথে যুক্ত থেকে যদি যৌগ গঠন করে, তখন সেই দুটো যৌগের মাঝখানে যদি কোনো ধরনের এরকম ডাইপোল ডাইপোল বন্ধন থাকে, সেটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। মানে হাইড্রোজেন বন্ধন হচ্ছে এটা বিশেষ রকমের ডাইপোল ডাইপোল বন্ধন। যেমন কি আমরা দেখাই, ধরো তুমি একটা HF যৌগকে নাও, HF একটা যৌগকে তুমি নিছো, ধরো এখানে আরেকটা তুমি HF যৌগকে নিছো, তাহলে আবার ধরো তুমি এই জায়গায় আরেকটা HF কে নিছো, ধরো কথার কথা, কেমন? এবার তুমি বলো এখানে কি থাকে? এটা তো আংশিক নেগেটিভ হবে, কারণ ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে আসবে। আর এখানে কি হবে? এখানে হবে প্লাস। এখানে কি হবে? এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। তাহলে বলো এবার, এই যে এই প্লাস মাইনাসের মধ্যে এখানে একটা আকর্ষণ হবে, এখানে একটা আকর্ষণ হবে। এই বন্ধনটাকে আমরা কি বলবো? এই বন্ধনটাকে আমরা বলবো বেসিক্যালি হাইড্রোজেন বন্ধন। এই বন্ডকে বলা হয় বেসিক্যালি হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন বন্ধন কখন হবে? আগে বলো, হাইড্রোজেন বন্ধন বিশেষ কোন রকমের বন্ধন? হাইড্রোজেন বন্ধন হচ্ছে বিশেষ প্রকারের ডাইপোল ডাইপোল বন্ধন। হাইড্রোজেন বন্ধন হচ্ছে বিশেষ প্রকারের ডাইপোল ডাইপোল বন্ধন। আর এটা কখন গঠিত হয়? যদি হাইড্রোজেনটা সরাসরি ফ্লোরিন অক্সিজেন অথবা নাইট্রোজেনের সাথে কানেক্ট থাকে। তাহলে বোঝা গেছে হাইড্রোজেন বন্ধন কখন হবে? বলো তো, বুঝতে পারছো কিনা? হাইড্রোজেন বন্ধনের ডেফিনেশন সব লিখে দিব, জাস্ট আগে বুঝো জিনিসটা যে হাইড্রোজেন বন্ধন হবে না। কেন হবে না? কারণ হাইড্রোজেন এখানে ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেনের সাথে যুক্ত নাই, কার সাথে যুক্ত? সিএল এর সাথে যুক্ত। তাহলে এটা হাইড্রোজেন বন্ধন হবে না। আশা করি বোঝা গেছে সবার এই জিনিসগুলো। আচ্ছা দেখি, আমাকে বলো এবার, আমি যদি আরেকটু উদাহরণ তোমাকে দিই, ধরো এখানে আমি একটা O2 লিখলাম, আর এখানে ধরো আমি আরেকটা O2 কে লিখলাম। বলো তো এটা কত নাম্বার বন্ধন হবে? এটা কত নাম্বার বন্ধন হবে? দুটো O2 মধ্যে যদি বন্ধন থাকে, এটা কত নাম্বার বন্ধন হবে? দেখো O2 কি? O2 হচ্ছে অপোলার, তাহলে অপোলার মানে হচ্ছে আবিষ্ট ডাইপোল, তাহলে এটা হচ্ছে আবিষ্ট ডাইপোল, এটা অবিষ্ট ডাইপোল, তাহলে আবিষ্ট ডাইপোল বন্ধন, তাহলে এটা হবে 6 নাম্বার বন্ধন। এটা কত নাম্বার বন্ধন হবে? এটা হবে 6 নাম্বার বন্ধন। তাহলে এরকম যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি এটা পারবা না। তাহলে এই ধরনের জিনিসপত্র আসলে তুমি পারবা না। আমাকে একটু কমেন্টে জানাবা যে এই ধরনের জিনিসপত্র আসলে তুমি কি পারবা? এই ধরনের জিনিসপত্র আসলে তুমি কি পারবা? আশা করি পারবা। দেখি আরেকটা দেখি, ধরো আমাকে বললো সোডিয়াম প্লাস আর ধরো O2, এদের মধ্যে যদি কোনো বন্ধন থাকে, বলো তো এটা কত নাম্বার বন্ধন? এটা কত নাম্বার বন্ধন হবে বলো? সোডিয়াম প্লাস আর O2 মধ্যে যদি কোনো বন্ধন থাকে, সোডিয়াম প্লাস হচ্ছে আয়ন, আর O2 কি? O2 হচ্ছে অপোলার। অপোলার মানে কি? আবিষ্ট ডাইপোল। তাহলে আয়ন আবিষ্ট ডাইপোল বন্ধনটা কত নম্বরে আছে? 5 নম্বরে আছে। তাহলে এটা হবে 5 নম্বর বন্ধন। সবগুলো তো উদাহরণ দেখানো হয়েছে, তাই না? ডাইপোল আবিষ্ট ডাইপোল, তাহলে ডাইপোল আবিষ্ট ডাইপোল উদাহরণ কী হবে? এখানে দেখাই দিয়ে আসো, ধরো। আচ্ছা এখানে দেখাই দিই, আসো, এখানে দেখাই দিই। ধরো তুমি এটা 4 নাম্বার মনে দেখেনি, ডাইপোলকে নাও, ধরো HCl-কে নাও, আর আবিষ্ট ডাইপোল কি? ধরো CH4-কে নাও। তো এইখানে যদি কোনো বন্ধন থাকে, এটা কত নাম্বার বন্ধন? এটা হচ্ছে এই যে ডাইপোল আবিষ্ট ডাইপোল বন্ধন, তাহলে এটা হচ্ছে তোমার 4 নাম্বার বন্ধন। বুঝতে পারছো নাকি বুঝো নাই? বলো তো এটা 4 নাম্বার বন্ধন, এটা কি বোঝা গেছে? এটা যে 4 নাম্বার বন্ধন, এটা কি বুঝতে পারছো সবাই? কারণ দেখো এটা হচ্ছে ডাইপোল, এটা ডাইপোল, আর এটা হচ্ছে আবিষ্ট ডাইপোল। তাহলে ডাইপোল আর আবিষ্ট ডাইপোলের মধ্যে বন্ধন। বুঝছো সবাই? একটু আমাকে জানাবা বুঝতে পারছো কিনা সবাই। যারা ফেসবুকে দেখতেছো বা যারা ওয়েবে দেখতেছো, একটু আমাকে জানাও যে আমাদের বন্ধন চিনবা কিনা তোমরা কি বন্ধনগুলো চিনবা সবাই? হ্যাঁ, বন্ধনগুলো কি সবাই চিনবা। চলো এবার যাই নেক্সট আলোচনায় যাই। নেক্সট আলোচনা আমরা এখন একটু করে এই যে আমাদের লন্ডন বল বা ভ্যান্ডার ওয়ালস, মানে যেটাকে আমরা অ্যাকচুয়ালি
মানে অ্যাকচুয়ালি কি বলি বলো তো, ভ্যান ডার ওয়ালস বল বলি, সেটা নিয়ে আলোচনা করি। তাহলে চলো আমরা একটু করে লন্ডন বল এটা নিয়ে ডিসকাশন করা যাক। আচ্ছা দেখো, এটাকে আমরা কিন্তু স্পেশালি কি নামও ডাকি, যদিও সবগুলোই ভ্যান ডার ওয়ালস বল, বাট এটাকে আমরা স্পেশালি ভ্যান ডার ওয়ালস বল নামে ডাকতে বেশি পছন্দ করি। মানে ভ্যান ডার ওয়ালস বল যখন তুমি ডেফিনেশন দিবা, তখন এটা দিয়ে ডেফিনেশন দিবা যে দুটো অপোলার অণুর মাঝখানে যে বল থাকে তাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল বা লন্ডন বিস্তরণ বল। এটা আমরা পড়ে আসছিলাম যে আমার যদি কি হয় বলতো, আকার বা ভর যদি বেশি থাকে, আমার যদি আকার বা ভর এটা যদি দুইটাই বেশি থাকে, মানে যে কোনো একটা বেশি থাকলেই হবে, হয় আকার বড় থাকলে বা ভর বেশি থাকলে, এই ক্ষেত্রে কি হয় বলতো, এই ক্ষেত্রে কিন্তু আমার এই যে লন্ডন বল এটাও বেশি হবে, লন্ডন বল এটাও বেশি হবে, আর ভ্যান ডার ওয়ালস বল এটাও কিন্তু বেশি হবে। এটা আমরা সব পড়ছি, ভ্যান ডার ওয়ালস বল এটাও কিন্তু বেশি হবে। আর ভ্যান ডার ওয়ালস বলের মান যত বেশি হয় তত বেশি কি হয় বলতো, এই যে আমার যে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক থাকে, আমার যে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক থাকবে, এগুলো কিন্তু কি হবে বলতো, বৃদ্ধি পাবে, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এই জন্য আমরা দেখবো, তো তোমার ধরো আমি যদি এখানে জিজ্ঞেস করি ফ্লোরিন, তারপর ধরো ক্লোরিন, দেখবা এদের ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়, এরা গ্যাসীয় অবস্থায় থাকে। দেখা যাবে ব্রোমিন, এটার ভর আরও বেশি, আকারও বড়, এই জন্য দেখা যায় এটা তরল অবস্থায় থাকে। দেখা যায় I2, এই জন্য এটা দেখবা এখানে কঠিন অবস্থায় থাকে। তাহলে যদি তোমাকে অনেক সময় 2 নম্বরে জিজ্ঞেস করবে, যে কীরকম জিজ্ঞেস করতে পারে, জিজ্ঞেস করতে পারে হচ্ছে এরা দুইজন গ্যাসীয় অবস্থায় থাকলেও এটা তরল আর এটা কঠিন কেন, তখন তুমি বলবা যে ভাই এদের মধ্যে আকার বড় হওয়ার কারণে আর ভর বেশি হওয়ার কারণে এদের মধ্যে লন্ডন বল বা ভ্যান ডার ওয়ালস বলের মানে তুলনামূলক বেশি থাকে, এই কারণে তাদের ভৌত অবস্থা এটা তরল হয়, এটার কঠিন হয়। আশা করি তুমি এটা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এরপরে তুমি দেখবা তোমরা এই এসএসসিতে থাকতে চ্যাপ্টার 11 ছিল না তোমাদের, ওই যে খনিজ মানে ওই যে জৈব রসায়ন নিয়ে, তখন তুমি এখানে নিশ্চয়ই পড়ে আসছো এই অ্যালকেন পড়ছো না, অ্যালকেন বলতে পারবা অ্যালকেনের কত নাম্বার থেকে কত নাম্বার সদস্য গ্যাসীয় হয়ে থাকে? তুমি পড়ছিলা অ্যালকেনের ক্ষেত্রে যদি কার্বন সংখ্যা 1 থেকে 4 হয় তাদের ভৌত অবস্থা গ্যাসীয় হয়, যদি অ্যালকেনে কার্বন সংখ্যা 5 থেকে 17 হয় তাহলে তাদের ভৌত অবস্থা তরল হয়, আর যদি অ্যালকেনে কার্বন সংখ্যা গ্রেটার দেন 17 হয় তাহলে তার ভৌত অবস্থা কঠিন হয়ে থাকে। এগুলো তোমরা পড়ছো কখনো? এগুলো তোমরা 9-10 কি পড়ছো কখনো? 9-10 এগুলো পড়ছো জিনিসগুলো। তো এখানের মধ্যে কি ছিল কাহিনী বলো তো? দেখো এই যে অ্যালকেন, এটা কি পোলার নাকি অপোলার, কেউ বলতে পারবা? অ্যালকেন কি পোলার নাকি অপোলার? অ্যালকেন কি পোলার নাকি অপোলার? অ্যালকেনগুলো কি হয়? মিথেন একটা অ্যালকেন ছিল, মিথেন কিন্তু অ্যালকেন ছিল, তাহলে মিথেনগুলো হচ্ছে অপোলার। তাহলে অপোলারের মধ্যে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে লন্ডন বল বা ভ্যান ডার ওয়ালস বলের উপর। তো লন্ডন বলটা কিসের উপর কি হয়? যত ভর বৃদ্ধি পেতে থাকে তত কিন্তু গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তে থাকে। এই জন্য যখন কার্বন সংখ্যা কম, মানে যৌগটা যখন ছোট, তখন থাকে গ্যাসীয়, আস্তে আস্তে ভর বাড়ার সাথে সাথে বা আকার বাড়ার সাথে সাথে কিন্তু ওই যে আমার গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তে থাকে, তাই এটা তরল হয়, এটা কঠিন হয় আস্তে আস্তে। আশা করি এটা বুঝতে পারছো। তো এরকম কোশ্চেনগুলো তোমার থাকতে পারে। তো এই ছিল আমাদের নন বন্ডিং বন্ধনের প্রকারভেদ। আমাকে একটু তোমরা জানাও সবাই এতটুকু বুঝতে পারছি কিনা। আমরা তাহলে এখন হাইড্রোজেন বন্ধন শুরু করব। সবার বোঝা গেছে জিনিসগুলা? ওকে, তাহলে চলো আমরা এখন শুরু করব আমাদের হাইড্রোজেন বন্ধন। দেখো ফার্স্টে হাইড্রোজেন বন্ধন কখন গঠিত হবে মনে রাখবা। দেখো দেখো কি হয়, প্রথমে যে কি পয়েন্টটা মনে রাখবা, হাইড্রোজেন যদি সরাসরি ফ্লোরিন, অক্সিজেন অথবা নাইট্রোজেন অথবা 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 ওই অথবা নাইট্রোজেনের সাথে সরাসরি থাকতে যুক্ত থাকে, তাহলে সেইখানে কি গঠিত হবে? হাইড্রোজেন বন্ড গঠিত হবে, হাইড্রোজেন বন্ড গঠিত হবে। তাহলে হাইড্রোজেন বন্ড কখন গঠিত হয়? হাইড্রোজেন যদি সরাসরি কি করে বলো তো? হাইড্রোজেন যদি সরাসরি ফ্লোরিন, অক্সিজেন অথবা নাইট্রোজেনের সাথে, তুমি সংক্ষেপে ফোন মনে রাখতে পারো। ফোন মানে কি? ধরো হাইড্রোজেনটা ফ্লোরিন, অক্সিজেন অথবা নাইট্রোজেন যে কোনো একজনের সাথে সরাসরি যুক্ত আছে, সরাসরি কানেক্ট থাকতে হবে। সরাসরি কানেক্ট থাকলে সেখানে কি গঠিত হবে? হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। আমি ডেফিনেশন একটু পরে আসতেছি। দেখো হাইড্রোজেন বন্ধন কিভাবে গঠিত হয় চলো সেটা একটু দেখার চেষ্টা করি আগে। দেখো এখানে ধরো তুমি যদি এখানে একটা HF কে নাও, তো HF এর পাশে আরেকটা ধরো, একটা যদি ধরো তুমি কি করলা, ধরো কথার কথা 10 গ্রাম HF কিনেছো। এখন 10 গ্রাম HF এ কি একটা মাত্র HF থাকবে? না, এখানে কোটি কোটি HF থাকবে। ধরো এখানে একটা HF আছে, আচ্ছা একটা HF এর মধ্যে এই যে এই বন্ধনটা, দেখো এই বন্ধনে যে দুইটা ইলেকট্রন আছে তাকে কিন্তু ফ্লোরিন তার নিজের দিকে টেনে নিয়ে আসে, যেহেতু ফ্লোরিনটা অধিক তড়িৎ ঋণাত্মক।
এই জন্য এটার উপর আংশিক ঋণাত্মক চার্জ, এটার উপর আংশিক ধনাত্মক চার্জ হবে। এখন তুমি চিন্তা করো, তুমি ধরো 10 গ্রাম এইচএফ নিছো, 10 গ্রাম এইচএফে তো আর একটা এইচএফ থাকবে না, কোটি কোটি এইচএফ থাকবে। ধরো এখানে আরেকটা এইচএফ আছে পাশে, এখানে আরেকটা এইচএফ আছে পাশে, এখানে আরেকটা এইচএফ আছে পাশে, এখানে ধরো আরেকটা এইচএফ আছে পাশে। এরকম কিন্তু কোটি কোটি কি থাকবে বলো তো, এইচএফ এখানে এভাবে করে চলতেই থাকবে জিনিসটা, এটাই থেমে থাকবে না, চলতেই থাকবে। তো যদি চলতে থাকে তাহলে তুমি লক্ষ্য করে দেখো, এটা ছিল আমার একটা এইচএফ যৌগ, এটা ছিল আমার একটা এইচএফ যৌগ, এটা ছিল আমার আরেকটা 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 এইচএফ যৌগ, এটা আমার আরেকটা এইচএফ যৌগ। তাহলে তুমি লক্ষ্য করে দেখো, এই যে এটার যে ঋণাত্মক চার্জ, দেখো এটার যে ঋণাত্মক অংশটা, একটা যৌগের হাইড্রোজেন যদি অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত থাকে, তাহলে একটা যৌগের ঋণাত্মক অংশ অপর যৌগের ধনাত্মক অংশের সাথে যুক্ত হয়ে একটা সেতু বন্ধন গঠন করে, আর এই সেতুটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। তাহলে দেখো এদের মধ্যে একটা সেতু গঠন হবে, একটা সেতু গঠন হবে, আকর্ষণ সেতু, একটা সেতু এখানে গঠন হবে, একটা, এই সেতুটাকে আমরা কি বলবো, এই সেতুটাকে আমরা বলবো হাইড্রোজেন বন্ধন। এটাকেই আমরা বেসিক্যালি বলবো যে আমাদের হাইড্রোজেন বন্ড। তাহলে এটাও হাইড্রোজেন বন্ড, তারপরে ধরো এটাও একটা হাইড্রোজেন বন্ড, তারপর ধরো এটাও হাইড্রোজেন বন্ড, তারপর ধরো দেখ এটাও হাইড্রোজেন বন্ড, তারপর ধরো এটাও তোমার কি বলতো হাইড্রোজেন বন্ড। এবার আসো ডেফিনেশন আমরা বলবো কীরকম, আমরা ডেফিনেশন বলবো যে তোমার ফার্স্টে ডেফিনেশনটা এভাবে লিখবো যে হাইড্রোজেন যখন সরাসরি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, অধিক তড়িৎ ঋণাত্মক মৌল অর্থাৎ ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এর সাথে সরাসরি যুক্ত থাকে, তখন যৌগের মধ্যে পোলারিটি সৃষ্টি হয়। তখন যৌগের মধ্যে কি হয় বলতো, পোলারিটি সৃষ্টি হয়। পোলারিটি তো বুঝতেছো, প্লাস মাইনাস সৃষ্টি হয়। এর ফলে একটি যৌগের এই ঋণাত্মক অংশের সাথে অপর যৌগের একটি যৌগের এই যে ঋণাত্মক অংশের সাথে একটি যৌগের ঋণাত্মক অংশের সাথে অপর পার্শ্ববর্তী যৌগের ধনাত্মক অংশের মধ্যে আকর্ষণ সেতু গঠিত হয়। অংশের মধ্যে আকর্ষণ সেতু গঠিত হয়। আর একে হাইড্রোজেন বন্ধন বলে। একে হাইড্রোজেন বন্ধন বলে। আমাকে একটু জানাও তুমি ডেফিনেশনটা বুঝতে পারছো কিনা। ডেফিনেশন এখন যতটুকু পারো ততটুকু তুলো, বাট আমাকে একটু জানাও তুমি ডেফিনেশনটা বুঝতে পারছো কিনা। আমাকে একটু তোমরা জানাও যে ডেফিনেশনটা এখানে বোঝা গেছে কিনা। সবাইকে ডেফিনেশনটা বুঝতে পারছো? একটু আঁকা বাঁকা হয়েছে লেখা, বাট আশা করি তোমরা ডেফিনেশনটা বুঝতে পারছো। ওকে, হ্যাঁ ঠিক আছে। ডেফিনেশন কি সবার ক্লিয়ার? আমাকে একটু জানাও তো ডেফিনেশনটা কি সবাই বুঝতে পারছো? হাইড্রোজেন বন্ধনের ডেফিনেশন বুঝো নাই? ডেফিনেশন কি বুঝো নাই? দেখো আমি বুঝাই বলি তোমাকে। দেখো বুঝাই বলি কি বলছে। দেখো হাইড্রোজেন যখন সরাসরি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, যেমন ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এদের সাথে যখন যুক্ত থাকে, তখন কি হয়, তখন যৌগের মধ্যে পোলারিটি সৃষ্টি হয়। এই যে দেখো প্লাস মাইনাস সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? এই যে প্লাস মাইনাস, দেখো ভালো করে দেখো, প্লাস মাইনাস তৈরি হয়েছে। এরপরে কি হবে, তখন একটা যৌগের এই ঋণাত্মক অংশের সাথে কি হবে, এই পার্শ্ববর্তী যৌগের ধনাত্মক অংশের মধ্যে কি হয় বলতো, একটা এই আকর্ষণ সেতু গঠিত হয়। আর এই আকর্ষণ সেতুকে কি বলে? হাইড্রোজেন বন্ধন বলে। এটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন বলে। সিম্পল জিনিস, মানে ব্যাপারটা আমি বইয়ের পাশে ডেফিনেশন দিই নাই, আমি তোমাকে যতটা সহজভাবে ডেফিনেশন দেওয়া যায় ততটা সহজভাবে এখানে ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি।
আচ্ছা এইবার আমরা এইটা তুমি তাহলে বাসায় তুলে ফেলিও, যতটুকু তোলা যায় এখন, যতটুকু তুলো ততটুকু তুলো, বাকিটা বাসায় তুলে ফেলিও। আচ্ছা এইবার আমরা চলে দেখার চেষ্টা করি যে কোথায় হাইড্রোজেন বন্ধন থাকবে আর কোথায় হাইড্রোজেন বন্ধন থাকবে না। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে দুইটা, ধরো তুমি অ্যামোনিয়াকে নিলা, এখানে একটা NH3 নিলা, এই জায়গায় এর পাশে আরেকটা NH3 কে রাখলা, এর পাশে তুমি আরেকটা NH3 কে রাখলা। আমি বললাম এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে কিনা, বলো তো এদের মধ্যে কি হাইড্রোজেন বন্ধন গঠিত হবে? জাস্ট ইয়েস অথবা নো লিখো, ওয়াই অথবা নো। এদের মধ্যে কি হাইড্রোজেন বন্ধন গঠিত হবে? দেখো তো এখানে হাইড্রোজেনটা সরাসরি নাইট্রোজেনের সাথে কানেক্টেড, তাই এখানে হাইড্রোজেন বন্ধন অবশ্যই গঠিত হবে, তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। আচ্ছা এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, ধরো তুমি এখানে লিখলা, এখানে একটা অ্যালকোহলকে নিলা আর OH কে নিলা, আর এর পাশে ধরো তুমি আরেকটা অ্যালকোহলকে নিলা আর OH কে নিলা, বলো তো এদের মধ্যে কি হাইড্রোজেন বন্ধন গঠিত হবে? আর OH এখানে কি হাইড্রোজেন বন্ধন গঠিত হবে? ডেফিনেটলি এখানেও হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। কেন গঠিত হবে বলো তো? কারণ এখানে দেখো তুমি হাইড্রোজেনটা সরাসরি অক্সিজেনের সাথে কানেক্টেড, তাহলে এখানেও হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। আমি যদি এবার তোমাকে জিজ্ঞেস করি, ধরো এই আর CHO আর এর পাশে তুমি আরেকটা RCHO নিচ্ছ, যেটাকে আমরা অ্যালডিহাইড বলি, এগুলো আমরা জৈব রসায়নে পড়বো। অ্যালডিহাইড এগুলো তোমরা চিনো, অ্যালকোহল, অ্যালডিহাইড। এখানে কি হাইড্রোজেন বন্ধন গঠিত হবে বলো তো? ইয়েস অথবা নো বলো। RCHO থেকে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, RCHO থেকে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, ইয়েস অথবা নো বলো। RCHO তে না, এখানে কিন্তু গঠিত হবে না। কেন গঠিত হবে না চলো দেখাই আসো। দেখো RCHO কে তুমি যদি একটু ভাঙো তাহলে এটাকে এইভাবে লেখা যায়। RCHO কে যদি তুমি ভাঙো তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে এইভাবে। RCHO কে যদি ভাঙো তাহলে এটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, RCHO এর স্ট্রাকচারটা। এখন তুমি লক্ষ্য করে দেখো এখানে যে হাইড্রোজেনটা আছে সেই কিন্তু সরাসরি অক্সিজেন অথবা ফ্লোরিন অথবা নাইট্রোজেনে কানেক্ট নাই, সেখানে কার্বনে কানেক্টেড আছে। দেখো হাইড্রোজেনটা এখানে কোথায় কানেক্টেড আছে? কার্বনে কানেক্টেড আছে, তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন এই জন্য গঠিত হচ্ছে না। আশা করি বুঝতে পারছো যে কেন এখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে না। বোঝা গেছে? এবার তোমরা কি এই যৌগটা চিনো? কিটোন চিনো তোমরা? কিটোন, কিটোনের নাম শুনছো কখনো? কিটোন, কিটোন কীরকম হয়? ধরো এরকম একটা যৌগ তোমাকে দিছে R, C⋯R, আর এখানে তো আরেকটা যৌগ দিছে, এটাকে আমরা বলি কিটোন, এই যৌগটাকে আমরা বলি কিটোন। বলো তো দুইটা কিটোনের মাঝখানে কখনো কি হয় হাইড্রোজেন বন্ধন গঠিত হবে? এখানে কি হাইড্রোজেন বন্ধন গঠিত হবে? তোমার আনসার হচ্ছে না, এখানেও হাইড্রোজেন বন্ধনটা গঠিত হয় না। এখানে হাইড্রোজেন বন্ধন কি হবে না? গঠিত হবে না। এখানেও হাইড্রোজেন বন্ধন গঠিত হবে না। বুঝতে পারছি? বাট কি হবে যদি তুমি এখানে জৈব অ্যাসিডকে নাও? জৈব অ্যাসিড তোমরা চিনো, ধরো R, C⋯OH, দুইটা জৈব অ্যাসিডকে নাও, মানে ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, এগুলোকে নাও। এখানে কি হাইড্রোজেন বন্ধন গঠিত হবে বলতে পারবা? এখানে দেখো এখানে হাইড্রোজেনটা কিন্তু, এখানে যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা কিন্তু সরাসরি অক্সিজেনের সাথে কানেক্টেড। হাইড্রোজেন কিন্তু দেখো এখানে সরাসরি অক্সিজেনের সাথে কানেক্টেড, তাহলে এই জায়গায় কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। এই জন্য দেখবা যেখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় সেখানে কি হয় বলতো? এখানে একটা প্লাস মাইনাস কিন্তু তৈরি হচ্ছে, তাই না? যেখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় সেখানে কি হয়? পোলারিটি তৈরি হয় বা প্লাস মাইনাস তৈরি হয়। এই জন্য দেখবা যাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় তারা কিন্তু দেখবা পানিতে দ্রবণীয় হয়। বুঝছো? পানিতে কিন্তু তাদের দ্রাব্যতা বৃদ্ধি পেয়ে থাকে। আশা করি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে এইবার আমি নেক্সটে যাব, একটু করে এগুলো কি তুমি বুঝতে পারছো এই বিষয়টা, যে কেমনে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে না না হয়েছে, এদের মধ্যে হবে কি না এটা তুমি চেক করতে পারবা না? আশা করি তুমি চেক করতে পারবা, আশা করি তুমি চেক করতে পারবা। তো চলো আমি তোমাকে কয়েকটা, আমরা তো অলরেডি এই HF-এ কীভাবে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় সেটা তোমাকে দেখাইছি, আরও দুই একটা দেখাই আসো, আরও দুই একটা চলো দেখাই তোমাকে যে কীভাবে হাইড্রোজেন বন্ধন আসলে গঠিত হয়। ওকে চলো আরও দু একটা জিনিস তোমাকে দেখাই যে কীভাবে আসলে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। ওকে আচ্ছা দেখো, ধরো আরেকটা যৌগ যদি আমি নিই পানি, পানির মধ্যে কীভাবে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় দেখো। পানিতে কী হয় আমি চাইলে এই পানিকে এভাবে আঁকতে পারি। আচ্ছা পানিকে যদি আমি এভাবে আঁকি কেউ আশা করি মন খারাপ করবা না। তো এখানের মধ্যে কী হয়, এখানের মধ্যে পানির এখানে ডেল্টা প্লাস থাকে, এখানে ডেল্টা প্লাস থাকে। আচ্ছা এখানে কি আমি 2 ডেল্টা মাইনাস দিব নাকি শুধু ডেল্টা মাইনাস দিব বলো তো? পানির মধ্যে এটাকে কি আমি 2 ডেল্টা মাইনাস দিব, মানে এটাকে আমি কোনটা দিব এখানে বলো? ডেল্টা মাইনাস দিব নাকি 2 ডেল্টা মাইনাস দিব? 2 ডেল্টা মাইনাস দেওয়াটা উচিত, 2 ডেল্টা মাইনাস দেওয়া উচিত, বাট শুধু ডেল্টা মাইনাস দিলেও হয়, মানে ব্যাপারটা বুঝতে পারছো? 2 ডেল্টা মাইনাস দেওয়া উচিত, বাট সব জায়গাতে কনভেনশনালি ডেল্টা মাইনাস দিলেও হয়, মানে 2 ডেল্টা মাইনাস দেওয়ার দরকার নাই। বুঝছো? তুমি যদি শুধু ডেল্টা মাইনাস দেখো তাও বুঝবা যে এখানে আসলে মানে এখানেও এটার এইখানে প্লাস এখানে মাইনাস, এখানে মাইনাস এখানে প্লাস, বেসিক্যালি এখানে জাস্ট পোলারিটি বোঝানোই হচ্ছে উদ্দেশ্য। এটা কি 2 ডেল্টা নাকি 3 ডেল্টা এটা উদ্দেশ্য না। বুঝতে পারছো?
এই যে এই আংশিক দেখো 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 এখানে এই আংশিক এইটার গুরুত্ব কতটুকু আমি তোমাকে জিনিসটা বোঝাই বলি। তুমি যদি এরকম থাকে ম্যাগনেসিয়াম 2+, এখানে 2টা অনেক গুরুত্বপূর্ণ। এখানে যখন তুমি একটা পুরা চার্জ লিখবা, দেখো দুই ধরনের টার্ম আছে, একটাকে আমরা বলি আংশিক চার্জ, একটাকে আমরা বলি আংশিক চার্জ, আর আরেকটাকে আমরা বলি পূর্ণ চার্জ। দুইটার মধ্যে আংশিক চার্জের বেলায় এই 2 ডেল্টা মাইনাস নাকি 2 ডেল্টা প্লাস এটা ইম্পর্টেন্ট না। আংশিক চার্জ দ্বারা আসলে বোঝায় যে কোন প্রান্তে প্লাস চার্জ বেশি আছে বা কোন প্রান্তে মাইনাস চার্জ বেশি আছে সেটা বোঝানো। কিন্তু পূর্ণ চার্জের ক্ষেত্রে অ্যাকচুয়াল চার্জের ভ্যালুটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য এখানে 2+ দিতে হবে। বাট আংশিক চার্জ দ্বারা আসলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে কোন দিকটা হালকা পজিটিভ আর কোন দিক হালকা নেগেটিভ সেটা নির্দেশ করা। এই জন্য কি করতে হয় না বলো তো, এই জন্য আংশিক চার্জ লিখলে এখানে 2 ডেল্টা মাইনাস দেওয়ার দরকার হয় না। কথাটা কি বুঝতে পারছি আমরা? আমাকে একটু জানাবা এটা কি বুঝতে পারছো কিনা, কথাটা কি বুঝতে পারছো তোমরা যে আংশিক চার্জ লেখার সময় 2 ডেল্টা মাইনাস দেওয়া লাগে না। আচ্ছা যাই হোক, এখন এরকম যদি তুমি পানির অসংখ্য কণাকে নাও, ধর এখানে একটা পানির কণাকে নিলা, এখানে তুমি আরেকটা পানির কণাকে নিলা, এখানে তুমি আরেকটা পানির কণাকে নিলা, এখানে তুমি আরেকটা পানির কণাকে নিলা, কেমন? তারপর ধরো এই জায়গায় তুমি আরেকটা পানির কণাকে নিলা, এই জায়গায় ধরো তুমি আরেকটা পানির কণাকে নিলা, তাহলে তখন তুমি এখানে দেখো এদের মধ্যে পাশাপাশি এগুলোর মধ্যে যে দেখো মাইনাস আর প্লাস, এখানে কিন্তু আমার হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। এই পানির মধ্যে এখানে এভাবে করে কি গঠিত হয়? হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। আচ্ছা, হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। তাহলে এইবার একটা জিনিস চিন্তা করে দেখছো, এই যে হাইড্রোজেন বন্ধনগুলো গঠিত হচ্ছে এগুলো পাশাপাশি যৌগের মধ্যে গঠিত হচ্ছে। পাশাপাশি যৌগের মধ্যে যে হাইড্রোজেন বন্ধনটা গঠিত হয় তাকে আমরা বলি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। দেখো, পাশাপাশি যৌগের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আর এই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে বিশাল কিন্তু একটা বড় আণবিক গুচ্ছ তৈরি হচ্ছে, একটা আণবিক যৌগ তৈরি হচ্ছে। পুরা আলটিমেটলি পুরা যৌগের গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, কেন এটা বড় যৌগ তৈরি হচ্ছে। বুঝতে পারতেছো? আচ্ছা, এবার যদি অ্যালকোহল হইতো জিনিসটা, তাহলে কিরকম হইতো অ্যালকোহলের বেলায়? অ্যালকোহলের বেলায় আর কিছুই না, অ্যালকোহলের বেলায় এখানে জাস্ট তোমার একটা আর থাকতো, আর কিছুই না। দেখো একটা কাজ করি, অ্যালকোহলের ক্ষেত্রে আমি এইভাবে আঁকি, অ্যালকোহলের বেলায় আমি চলো এখানে আর ওএইচ না, তাই আমি আরটাকে এখানে দিলাম, এইচটাকে আমি এখানে লিখলাম, এখানে ডেল্টা প্লাস থাকবে জাস্ট অ্যালকোহলের বেলায়। কেমন? অ্যালকোহল, তাহলে এটা একটা অ্যালকোহল আর ওএইচ, তো পাশাপাশি আর ওএইচকে আমি পাশাপাশি আঁকি, মানে এখানে কীভাবে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় সেটা দেখাচ্ছে। অ্যালকোহলের মধ্যে কীভাবে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় এটা তোমাকে দেখাচ্ছে। ওকে, তাহলে দেখো এবার তুমি এদের মধ্যে যুক্ত করে দাও। কী হলো? দাঁড়াও একটা সেকেন্ড, হ্যাঁ হঠাৎ করে আমার মোবাইলটা অফ হয়ে গেছিলো। যাই হোক চলো দেখি, তো এখানে দেখো কী হবে, এই যে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, এখানে একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, এখানে একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, এই জায়গায় তোমার একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। তার মানে যদি পাশাপাশি যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আর আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের ফলে পুরা কিন্তু একটা বড় আণবিক গুচ্ছ তৈরি হয়, আর আলটিমেটলি যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। বুঝতে পারছি জিনিসটা আমরা? ওকে, আরেকটা আছে, যদি একটা যৌগের মধ্যে নিজের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় পাশাপাশি যৌগের মধ্যে না, তাকে বলে অন্তঃআণবিক। এটা একটু পরে দেখাচ্ছি, আগে এই জিনিসটা তুমি বুঝতে পারছো কিনা দেখো। এটা হচ্ছে আমার পানির মধ্যে কিভাবে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় সেটা দেখাইলাম, আর এটা হচ্ছে আমার অ্যালকোহলের মধ্যে কিভাবে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় সেটা আমরা দেখাইলাম। আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা এই জিনিসগুলো এখানে এই পৃষ্ঠাটা বুঝতে পারছো কিনা। এই বিষয়টা বুঝো নাই, কোনটা বুঝো নাই বলো, তুমি কোনটা বুঝো নাই? আচ্ছা রিক্যাপ করবো, বলতেছি দেখো, মানে আমি যেটা বললাম যে দেখো এটা একটা পানির কণা, এখানে একটা পানির কণা আছে, এখানে একটা পানির কণা আছে, তাহলে পানির কণাগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধনগুলো এইভাবে গঠিত হয়, আর অ্যালকোহলের মধ্যে এভাবে গঠিত হয়। অ্যালকোহলটাকে আমি আরওএইচ, অ্যালকোহল দেখো আরওএইচ, অ্যালকোহলটা দেখো আরওএইচ, এভাবে করে গঠিত হচ্ছে। তো পাশাপাশি যৌগের মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন গঠিত হয় সেটাকে বলে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আর কিছু যৌগ আমি তোমাকে দেখাবো যেখানে একটা যৌগের মধ্যেই হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে, পাশাপাশি যৌগের মধ্যে না, সেটাকে বলে অন্তঃআণবিক। এটা দেখাবো একটু পরে। কেমন? হাইড্রোজেন বন্ধন দুই প্রকারের হয়, একটাকে আমরা বলি অন্তঃআণবিক, একটাকে আমরা বলি আন্তঃআণবিক। আন্তঃআণবিক কিভাবে চিনবা? এই যে যদি দেখো তুমি পাশাপাশি যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন, তাহলে এটাকে বলে আন্তঃআণবিক। বলো তো এই যে এইচএফ এর মধ্যে আন্তঃআণবিক নাকি অন্তঃআণবিক হয়? এইচএফ এর মধ্যে আন্তঃআণবিক নাকি অন্তঃআণবিক হয়? আন্তঃআণবিক হয়। বুঝতে পারছো? পাশাপাশি যৌগের মধ্যে। আর একটা সিঙ্গেল যৌগের মধ্যে থাকলে সেটা হচ্ছে অন্তঃআণবিক, সেটা দেখাবো।
সেটা দেখাবো, একটু পরে তোমাকে দেখাচ্ছি, কেমন? একটু পরে তোমাকে দেখাচ্ছি, একটু পরে তোমাকে দেখাচ্ছি। আচ্ছা চলো দেখাই দিয়ে আসো, চলো দেখাই দিয়ে আসো। তা আমরা এখন আগে ডিসকাশন করি, চলো, যে আমাদের হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ, কেমন? চলো এটা নিয়ে ডিসকাশন করা যাক। দেখো মনে রাখবা হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ, চলো দেখে আসো। হাইড্রোজেন বন্ড এর প্রকারভেদ দুই প্রকারের হয়। হাইড্রোজেন বন্ধন দুই প্রকারের হয়। হাইড্রোজেন বন্ধন দুই প্রকারের হয়। একটা হচ্ছে আমাদের আছে হচ্ছে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন, একটা আছে কি বলতো, আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন, আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ড। আর আরেকটা আছে অন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন, অন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ড। আচ্ছা কোনটার কাজ কি, কোনটা দ্বারা কি সব বোঝাচ্ছি। দেখো আন্তঃ আণবিক মানে কি, পাশাপাশি যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন। কি হবে এখানে, পাশাপাশি যৌগের মধ্যে, পাশাপাশি যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ড। আর অন্তঃ আণবিক মানে কি, নির্দিষ্ট একটি যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ড, একটি যৌগের মধ্যে, মানে পাশাপাশি যৌগের মধ্যে না, বুঝছো? পাশাপাশি যৌগের মধ্যে না, একটা পার্টিকুলার যৌগের মধ্যে কি হবে বলতো, হাইড্রোজেন বন্ডটা হবে। আচ্ছা একটা জিনিস যেটা মনে রাখবা, চলো আগে কিছু জিনিস দেখাই আসো। ওকে বুঝতে পারছো তুমি, ভেরি গুড। চলো একটা জিনিস তোমাকে দেখাই আসো, চলো কিছু জিনিস তোমাকে দেখাই, খেয়াল করো। অন্তঃ আণবিকটা চলো একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। অন্তঃ আণবিকের চলো একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। আমি একটা বেঞ্জিনের স্ট্রাকচার রাখবো, কেমন? আমরা এখানে চলো একটা বেঞ্জিনের স্ট্রাকচার আঁকি। আচ্ছা এইটাকে তোমরা চিনো, এই স্ট্রাকচারটাকে তোমরা সবাই চিনো। এই স্ট্রাকচারকে কি বলে? এই স্ট্রাকচারকে বলে বেঞ্জিন। এটাকে কি বলে? এটাকে বলে বেঞ্জিন। আচ্ছা দেখো এখন এখন এখানে যদি আমি একটা OH দিয়ে দিই, এই বেঞ্জিনের এখানে যদি একটা OH দিয়ে দিই, এটাকে বলে ফেনল। মনে রাখবা, আমি তোমার দেখাই আসো আগে কিছু জিনিস, চলো দেখাই কিছু জিনিস ডিসকাশন করি আসো। আগে একটা কাজ করি, কিছু জিনিস আগে তোমাকে বুঝাই আসো। ধরো এটা হচ্ছে আমাদের বেঞ্জিন, ভালো করে বুঝো। আচ্ছা আমি এটা কপি করেই তোমার দেখাই। দেখো আমরা সবাই জানি এটা যেটা আছে এটা হচ্ছে আমাদের বেঞ্জিন। আচ্ছা এটা হচ্ছে আমাদের বেঞ্জিন। বলো তো বেঞ্জিনের এখানে কয়টা হাইড্রোজেন থাকে বলতে পারবা? বেঞ্জিনে কয়টা হাইড্রোজেন থাকে বলতে পারবা? বেঞ্জিনে কয়টা হাইড্রোজেন থাকে? বেঞ্জিনে হাইড্রোজেন থাকে 6টা। প্রত্যেকটা, এখানে এইটা একটা কার্বন। দেখো বেঞ্জিনের স্ট্রাকচার বেসিক্যালি কীরকম, বেঞ্জিনের স্ট্রাকচার বেসিক্যালি এরকম। তুমি যদি এভাবে করে রাখতা তাহলে বেঞ্জিনের স্ট্রাকচার বেসিক্যালি এরকম। এটা তোমরা জানো না? এটা কি তোমরা জানো? বেসিক্যালি বেঞ্জিনের স্ট্রাকচার হচ্ছে এরকম। এটা কি তোমরা জানো? বেঞ্জিনের স্ট্রাকচার জানো নিশ্চয়ই। তাহলে বেঞ্জিনের স্ট্রাকচার হচ্ছে এরকম, যেটাকে আসলে এভাবে করে আঁকা যায়। জানো না বেঞ্জিনের স্ট্রাকচার? আচ্ছা এখন শিখে রাখো যে বেঞ্জিনে কি হয়, এরকম 6টা কার্বন থাকে, একবার ডাবল বন্ড, একবার সিঙ্গেল বন্ড, একবার ডাবল বন্ড, একবার সিঙ্গেল বন্ড, একবার ডাবল বন্ড, একবার সিঙ্গেল বন্ড থাকে। প্রত্যেকের সাথে একটা করে হাইড্রোজেন থাকে, প্রত্যেকের সাথে একটা করে হাইড্রোজেন থাকে। আর এইটাকে এভাবেও আঁকা যায়, এটাকে এভাবেও আঁকা যায়। কেন এটাকে এভাবে আঁকা যায় আবার এটাকে এভাবেও আঁকা যায় সেটা আমরা জৈব রসায়নে পড়বো। কেন এটাকে এভাবে আঁকা যায়, মানে গোল্লা কেন দিলাম, এটা আমরা জৈব রসায়নে পড়বো, যা জেনে রাখি, যেখানে আসলে গোল্লা দেওয়া যায়। আচ্ছা এইবার বেঞ্জিনের এটা একটা কার্বন, ভালো করে বুঝো, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। এখানে বেঞ্জিনের সব কার্বনে কি হাইড্রোজেন আছে না? একটা যদি আমি কাজ করি এখানে, ধরো কথার কথা, এই বেঞ্জিনে আমাকে বলো তো এই কার্বনে একটা হাইড্রোজেন আছে না? এই কার্বনটাতে, এই কার্বনে হাইড্রোজেন আছে কিনা বলো তো একটু করে? প্রত্যেকটা কার্বনে কিন্তু হাইড্রোজেন আছে। এখন কোনো কারণে তুমি যদি হাইড্রোজেনটাকে সরাই ফেলো এবং সেই জায়গায় যদি আরেকজনকে এসে বসাও, মানে জিনিসটা চিন্তা করো, ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাতে একটা হাইড্রোজেন আছে, এখন এই হাত থেকে হাইড্রোজেনটাকে তুমি সরাই ফেললা, সরাই ধরো যে কোনো একটা XYZ কাউকে বসাইলা, ধরো এক্সকে বসাইলা, ধরো কাকে বসাইলা, যে কোনো একজনকে বসাইছো, সেখানে হইতে পারে OH-কে বসাইছো, হইতে পারে তুমি CH3-কে বসাইছো, যাকে ইচ্ছে তাকে বসাইছো, কিন্তু কি করছো, এই কার্বনে যে হাইড্রোজেন ছিল তাকে আগে সরাই ফেলছো, সরাই ফেলার পরে কাউকে এখানে বসাইছো। এরকম হাইড্রোজেনকে যদি সরাই ফেলা হয় আর সেই জায়গায় যদি কাউকে এনে বসানো হয়, এটাকে বলে প্রতিস্থাপক। এই যে এক্স, এটাকে আমরা কি বলবো, এই এক্সকে বলে প্রতিস্থাপক। এক্সের নাম কি? এক্সের নাম হচ্ছে প্রতিস্থাপক। মনে থাকবে এক্সের নাম কি? এক্সের নাম কি বলো তো? এক্সের নাম হচ্ছে প্রতিস্থাপক। এক্সের নাম কি? এক্সের নাম হচ্ছে প্রতিস্থাপক। এক্সের নাম কি? এক্সের নাম হচ্ছে প্রতিস্থাপক। ওকে ঠিক আছে, যদি প্রতিস্থাপক হয় মনে রাখবা একটা জিনিস, সেটা হইলো দেখো দেখো যদি প্রতিস্থাপক হয় তাহলে মনে রাখবা প্রতিস্থাপকটা যেই কার্বন এসে যুক্ত হবে, প্রতিস্থাপকটা যেই কার্বন এসে যুক্ত হবে।
তার যে বিপরীত অবস্থান আছে না, এই প্রতিস্থাপক যেই কার্বনের সাথে যুক্ত হইল তার বিপরীত অবস্থান কোনটা? বিপরীত অবস্থান এইটা। এটাকে বলা হবে প্যারা অবস্থান। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে প্যারা অবস্থান। দেখো তিনটা টার্ম আছে, একটাকে আমরা বলি পি, একটাকে আমরা বলি এম, একটাকে আমরা বলি ও। পি কে মনে রাখবো প্যারা, পি থেকে মনে রাখবো কি প্যারা, পি থেকে মনে রাখবো প্যারা অবস্থান, এম থেকে মনে রাখবো মেটা অবস্থান, মেটা, আর ও থেকে মনে রাখবো অর্থ। এগুলো যদি জৈব রসায়ন তুমি পড়ো, জৈব রসায়ন এগুলো হর হামেশা ইউজ হবে। তোমাকে আমি এখন থেকে শিখায় রাখতেছি যাতে পরে গিয়ে তোমার এটা জাস্ট রিভাইজ দিতে হয়, তোমার নতুন করে শিখতে না হয়। তুমি এখনই শিখে ফেলতেছো জিনিসগুলো, জৈব রসায়নের পড়া তুমি এখনই শিখে ফেলতেছো। তাইলে প্রতিস্থাপকটা যেখানে এসে যুক্ত হইলো তার বিপরীত অবস্থানকে কি বলে? তার বিপরীত অবস্থানকে বলে প্যারা অবস্থান। এটা মনে থাকবে, এইটা মনে থাকবে। একটু করে আমাকে জানাও তো, যে প্রতিস্থাপকটা এসে যেই কার্বনে যুক্ত হবে তার বিপরীত অবস্থানকে কি বলে? তার বিপরীত অবস্থানকে বলে প্যারা অবস্থান। বলো মনে থাকবে কিনা? এটা মনে থাকবে। এইবার একটা জিনিস তুমি মনে রাখবা, সেটা হচ্ছে তুমি একটা কাজ করবা। সেটা কি? যেই মুহূর্তে তুমি প্যারা অবস্থানটা পেয়ে গেলা, এইখান থেকে একটা জিনিস চালাবা পিএমও, প্রাইম মিনিস্টার অফিস। এখান থেকে একটা জিনিস চালাবা পিএমও। এর মানে কি ভাই? এর মানে হচ্ছে এর পরের অবস্থানটাকে, এটাকে বলবো আমরা মেটা অবস্থান, এটাকে আমরা বলবো অর্থ অবস্থান, এটাকে আমরা বলবো মেটা অবস্থান, এটাকে আমরা বলবো অর্থ অবস্থান। বুঝতে পারছো নাকি বুঝো নাই? দেখো, তুমি আগে প্রতিস্থাপকটা যেই কার্বনে যুক্ত তার বিপরীত অবস্থানকে আমরা বলবো প্যারা অবস্থান। তারপর এদিকেও যাবো আমরা পিএমও, তার মানে এটা হবে মেটা, এটা হবে অর্থ। এদিকেও যাবো পিএমও, তাহলে এটা হবে মেটা, এটা হবে অর্থ। ভাই একটা আরেকটা উদাহরণ দিয়ে করান, চলো একটা উদাহরণ দিয়ে করাই। ধরো আমাকে বলো, আমাকে বলো এটা ওইচ, এটা হচ্ছে প্রতিস্থাপক, এই ওইচ হচ্ছে কি? ওইচ হচ্ছে প্রতিস্থাপক। তাহলে ওইচ হচ্ছে আমার এই কার্বনে যুক্ত, তাহলে এই কার্বনের বিপরীত কার্বন কোনটা? আমাকে আমি তিনটা কালার দিয়ে দেখাই। ওইচের বিপরীত কার্বন কোনটা? এই সবুজ কালার, এটা গ্রিন নাকি রেড, নাকি রেড নাকি পিঙ্ক, কোনটা হবে বলো তো? ওইচের বিপরীত অবস্থান কোনটা হবে? গ্রিন অবস্থান হবে। তাহলে এই গ্রিন অবস্থানকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো প্যারা অবস্থান। এটা হচ্ছে প্যারা অবস্থান। এখান থেকে আমরা পিএমও চালাবো, তাহলে এইটা হবে মেটা, এইটা হবে অর্থ অবস্থান। তারপরে কি হবে? এটা হবে পিএমও চালাবো, এটা মেটা, এটা হবে অর্থ অবস্থান। তাহলে আমাকে তুমি বলো, তোমার কি তাহলে প্যারা অর্থ মেটা চিনতে তোমার কোনো সমস্যা হবে? বলো তো, প্যারা অর্থ মেটা চিনতে তোমার কোনো সমস্যা হবে? হওয়ার কথা না। তুমি চিনতে পারবা? তুমি কি চিনতে পারবা? আশা করি পারবা, আশা করি পারবা। ইজি জিনিস। এইবার আসো, এখন আমার বেসিকটুকু পড়ানো শেষ তোমাকে। এবার আসো আমি আলোচনা করব তোমার হচ্ছে আমাদের মেইন পড়াগুলা, মেইন পড়াগুলা। মানে কেন এটা পড়াইলাম এখন তুমি বুঝতে পারবা, কেন পড়াইলাম এখনই তুমি বুঝতে পারবা। এই জিনিসগুলো কেন পড়াইলাম তুমি এখনই ধরতে পারবা। ওকে চলো দেখি আসো। আমি একটা বেঞ্জিনের স্ট্রাকচারকে এখানে আঁকবো, আঁকলাম। আচ্ছা, আঁকার পরে দেখো, আঁকার পরে দেখো, ভালো করে মনোযোগ দাও। তাহলে এটা হচ্ছে আমার কাছে ওএইচ আছে, এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন। তাহলে এখানে কি হবে? এখানে আমার হাইড্রোজেনের উপর এখানে আংশিক পজিটিভ চার্জ, এখানের উপর আংশিক নেগেটিভ চার্জ। ঠিক আছে, ভালো করে বুঝলাম আমরা। আচ্ছা এইবার এখানে আমি একটা, বলো তো এইটার নাম কি? তাহলে এটার নাম হচ্ছে ফেনল। এটা একটু মনে রাখবা। দেখো, আচ্ছা আরেকটা জিনিস, বেঞ্জিনে যদি কোনো প্রতিস্থাপক না থাকে তাহলে বেঞ্জিনের অবস্থানে কোনো নাম থাকে না। বেঞ্জিনে যদি কোনো প্রতিস্থাপক না আসে তাহলে সেই বেঞ্জিনের অবস্থানে কোনো কি নাই? নাম নাই। এখানে কোনো প্রতিস্থাপক আছে না, এখানে কোনো প্যারামেটা অর্থ নাই। প্যারামেটা অর্থ তখনই আসবে যদি প্রতিস্থাপক আসে। ঠিক আছে? আচ্ছা আর এখানে যেটা আছে, এই যে ওইচ যদি থাকে এটাকে আমরা বলি ফেনল। ওইচ আসলে আমরা এটাকে কি বলি? ওইচ আসলে আমরা এটাকে বলি ফেনল। ওইচ আসলে এটাকে আমরা বলি ফেনল। ওকে বুঝলাম। এবার আসো এখানে যাই। তাহলে এটা একটা ফেনল, এটা একটা ফেনল। তাহলে ধরো আমি যদি এখানে একটা NO2 আঁকি, তাহলে এটাকে আমরা কি নাম দিব? NO2 নাম কি জানো? NO2 আমরা বলি নাইট্রো। NO2 আমরা কি বলি? NO2 আমরা বলি নাইট্রো। NO2 আমরা কি বলি বলতো? নাইট্রো। তাহলে এই নাইট্রোটা কোন অবস্থানে যুক্ত হয়েছে কেউ বলতে পারবা? প্যারা, মেটা নাকি অর্থ? বলতো এই নাইট্রোমূলকটা কোন অবস্থানে যুক্ত হয়েছে? প্যারা, মেটা নাকি অর্থ? ডেফিনেটলি অর্থ অবস্থানে। খেয়াল করে দেখো কেমনে বুঝতে পারছি। কারণ ওইসটা যে জায়গায় যুক্ত তার বিপরীত অবস্থান হচ্ছে প্যারা, এই অবস্থানটা হচ্ছে মেটা, এই অবস্থান হচ্ছে অর্থ। তাহলে এইটাকে আমি যদি অর্থ নাইট্রোফেনল বলি, কেউ কি মন খারাপ করবা? এটাকে আমরা বলতে পারি কি বলতো? এটাকে আমরা বলতে পারি অর্থ নাইট্রোফেনল। এটাকে আমরা কি বলতে পারি? অর্থ নাইট্রোফেনল আমরা বলতে পারি। আশা করি কেউ মন খারাপ করবা না, কারণ পুরাটা ছিল আমার ফেনল, যেই মুহূর্তে নাইট্রো আসছে তাহলে হচ্ছে নাইট্রোফেনল। আর নাইট্রোটা দেখো অর্থ অবস্থানে যুক্ত, এই অবস্থানটা কি অবস্থান? অর্থ অবস্থান। এটাকে আমরা বলবো অর্থ নাইট্রোফেনল। হোপফুলি সবাই জিনিসটা বুঝতে পারছি।
এইবার তোমাকে যখন আমি লুইস ডট স্ট্রাকচার পড়াইছি, মনে আছে NO2 এর স্ট্রাকচার কীরকম ছিল? মনে আছে NO2 এর স্ট্রাকচার কীরকম ছিল? আমি একটু তোমাকে NO2 এর স্ট্রাকচারটা এঁকে দেখাই, আসো চলো আমি এখানে আঁকি, আসো NO2 এর স্ট্রাকচারটা চলো তোমাকে একটু এঁকে দেখাই আমি, তাহলে তোমার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। NO2 এর স্ট্রাকচার চলো একটু আমি এঁকে দেখাই। এখানে দেখো NO2 এর স্ট্রাকচার আমি ডিটেলস আঁকবো, কেমন? দেখো ফার্স্টে নাইট্রোজেন থাকে এখানে, তারপর এখানে ডাবল বন্ড আছে অক্সিজেনের সাথে। মনে আছে আমরা এখানে কিন্তু একটা সন্নিবেশ বন্ধন দিছিলাম, আমরা এখানে একটা সন্নিবেশ বন্ধন দিছিলাম, মনে আছে? সন্নিবেশ বন্ধন দেওয়া মানে কি বলতো? সন্নিবেশ বন্ধন দেওয়া মানে হচ্ছে, সন্নিবেশ বন্ধন দেওয়া মানে হচ্ছে, সন্নিবেশ বন্ধন দেওয়া মানে হচ্ছে এখানে প্লাস চার্জ দেওয়া আর এখানে মাইনাস চার্জ দেওয়া না? মনে আছে জিনিসটা? সন্নিবেশ বন্ধন না দিয়ে আমি চাইলে একটা সিঙ্গেল বন্ড দেখাইতে পারি আর এখানে প্লাস মাইনাস দেখাইতে পারি, এরকম মনে আছে? হ্যাঁ, নাইট্রো তো প্রতিস্থাপক, এখানে প্রতিস্থাপক হিসাবে যুক্ত হয়েছে, মানে প্রতিস্থাপক না, প্রতিস্থাপক এখানে ফেনল, নাইট্রো এখানে প্রতিস্থাপক না। কেন প্রতিস্থাপক না সেটা তুমি অর্গানিকে পড়বো, অর্গানিকে পড়াবো কেন নাইট্রো প্রতিস্থাপক না, ফেনল কেন প্রতিস্থাপক, কারণ এখানে অগ্রাধিকার ক্রম আছে। মনে আছে এরকম যে প্লাস মাইনাস দিছিলাম সন্নিবেশ বন্ধনের জন্য? ডেফিনেটলি মনে আছে। তাহলে এবার তুমি দেখো, এইবার এই যে এইখানে একটা প্লাস এখানে একটা মাইনাস তৈরি হয়েছে, তাহলে এই প্লাস মাইনাসের মধ্যে একটা আকর্ষণ সেতু গঠিত হবে না? এখানে একটা কি গঠিত হবে বলো? এখানে একটা আকর্ষণ সেতু গঠিত হবে। তাহলে এই যে এটা একটাকে আমরা বলবো হাইড্রোজেন বন্ধন। তাহলে এই হাইড্রোজেন বন্ধনটা কি পাশাপাশি যৌগের মধ্যে গঠিত হয়েছে বলতে পারবা? এই হাইড্রোজেন বন্ধনটা কি পাশাপাশি যৌগের মধ্যে গঠিত হয়েছে? না, নিজের মধ্যে গঠিত হয়েছে না। তো এই হাইড্রোজেন বন্ধনকে আমরা বলি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধনকে আমরা বলি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, এটাকে আমরা বলি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড। আমাকে একটু জানাও অন্ত আণবিক আর আন্ত আণবিকটা তুমি বুঝতে পারছো কিনা? অন্ত আণবিক আর আন্ত আণবিক তুমি বুঝতে পারছো কিনা? আশা করি বুঝতে পারছো। তাহলে অর্থ নাইট্রোফেনলে কোন ধরনের বন্ধন গঠিত হয়? অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এইবার ইন্টারেস্টিং ব্যাপার আছে কিছু, চলো ইন্টারেস্টিং ব্যাপারগুলো তোমাকে দেখাই। আমি যদি এবার মেটা নাইট্রোফেনল নিতাম তাহলে কি হতো চলো দেখি একটু করে। যদি আমি মেটা নাইট্রোফেনল নিতাম, যদি এখানে আমরা মেটা নাইট্রোফেনলকে নিতাম, মেটা নাইট্রোফেনল মানে কি? মেটা নাইট্রোফেনল মানে হচ্ছে, আচ্ছা এখানে দেখে আসো, এখানে দেখে আসো, দেখো আচ্ছা এটাকে একটু ছোট করে দিই, কেমন? সামান্য ছোট করে দিই, সামান্য ছোট করে দিই। ওকে, ওকে বুঝলাম, এতটুকু বুঝলাম আমরা, এতটুকু তো ভাই আমাদের কারো কোনো আপত্তি নেই, এটাও আমি বুঝলাম। আচ্ছা এবার মেটা নাইট্রোফেনলটা চলে ডিসকাশন করি, আসো। দেখো মেটা নাইট্রোফেনল মানে কি? তুমি হচ্ছে এই চিন্তা করে দেখো, ধরো আমি ওয়েজটাকে এখানে দেখাইলাম, কথা এখানে তুমি তাহলে ওয়েজটাকে এখানে দেখাইতে পারতো, কোনো সমস্যা নেই, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে দেখাবা। ধরো ওয়েজকে তুমি এখানে দেখাইছো, দেখাইলে এটার উপরে ডেল্টা প্লাস, এটার উপরে ডেল্টা মাইনাস। বলো তো মেটা অবস্থানে আমি যদি এইটাকে, এই নাইট্রোকে আমি এই জায়গায় দিই, নাইট্রোটাকে এই জায়গায় যদি আমি নাইট্রোটাকে দিই, এই জায়গায় যদি আমি নাইট্রোকে দিই, তাহলে এটাকে আমরা কোন নাইট্রোফেনল বলবো? অর্থ, প্যারা নাকি মেটা? এটাকে আমরা কোন নাইট্রোফেনল বলবো? অর্থ, প্যারা নাকি মেটা? যদি আমি NO2টাকে এখানে দিই কি বলবো? দেখো যেখানে ওএস যুক্ত তার বিপরীত অবস্থানকে আমরা বলতেছি প্যারা, তাহলে এরপর হচ্ছে PMO, তাহলে এটা হচ্ছে মেটা, তাহলে এটাকে আমি বলবো মেটা নাইট্রোফেনল। তাহলে এটাকে আমি বলবো কি বলতো? এটা হচ্ছে আমাদের মেটা নাইট্রোফেনল, এটা হচ্ছে আমাদের মেটা নাইট্রোফেনল। এটা কি? এটা হচ্ছে আমাদের মেটা নাইট্রোফেনল। আচ্ছা তাহলে এখানেও কি হবে বলো তো? এখানেও তুমি যদি লক্ষ্য করে দেখো, এখানেও যদি তুমি লক্ষ্য করে দেখো, এই যে দেখো এখানে কি আছে, এই যে প্লাস চার্জ আর এখানে দেখো মাইনাস চার্জ, তাহলে এদের মধ্যে কি হবে? এখানে এদের মধ্যে কিন্তু অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। এদের মধ্যে কি গঠিত হবে? অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। অর্থ, অর্থ আণবিকটা আর অর্থ আণবিক মানে অর্থ নাইট্রোফেনল, অর্থ আণবিক কোথায় পেলা? স্যার অন্ত আণবিকটা, আচ্ছা অন্ত আণবিক মানে কি? নিজের যৌগের মধ্যে, পাশাপাশি যৌগের মধ্যে না, নিজের যৌগের মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন গঠিত হয় সেটাকে বলে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। দেখো এখানেও দেখো একটা নির্দিষ্ট যৌগের মধ্যেই হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে, তাহলে এটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। বাট ঝামেলাটা কখন হয় জানো? ঝামেলাটা হয় প্যারানাইট্রোফেনলে। ঝামেলা কখন হয় বলো তো? প্যারানাইট্রোফেনলে ঝামেলা হয়। আগে যে জিনিসটা লিখে রাখি, মনে রাখবা অর্থ নাইট্রোফেনল বলো, দেখো অর্থ নাইট্রোফেনল বলো বা মেটা নাইট্রোফেনল বলো বা মেটা নাইট্রোফেনল বলো, এরা কি গঠন করে? এরা মনে রাখবা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে। এই দুইটা কি করে? এই দুইটা অন্ত আণবিক, অন্ত আণবিক, খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, হাইড্রোজেন বন্ধন গঠন করে। কিন্তু কিন্তু প্যারা নাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনল কি গঠন করে? গঠন করে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। কেন? চলে এক্সপ্লেন করি। আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ ভাই,
এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এগুলো তুমি বইতে পাবা, বাট বইতে তোমাকে অনেক ঘাটায় ঘাটায় পড়তে হবে, বাট আমি তোমাকে সব ক্লিয়ার করে দিচ্ছি জিনিসগুলো। দেখো, অর্থ আর মেটা এটা কিন্তু অন্ত আণবিক গঠন করে, বাট প্যারাটা আন্ত আণবিক। প্যারা কি করে? আন্ত আণবিক। কেন? চলো এক্সপ্লেন করি, চলো এক্সপ্লেন করি। আগে আমাকে বলো, তোমরা কি অর্থ আর ম্যাটার জিনিসটা বুঝতে পারছো? তোমরা কি অর্থ আর মেটা এই দুটো জিনিস বুঝতে পারছো? বুঝতে পেরেছো জিনিসটা, অর্থ আর মেটা? যদি বুঝে থাকো তাহলে এবার চলো আমি প্যারাটা তোমাকে বোঝাই। প্যারা বোঝা তোমার জন্য একদম ইজি হবে। দেখো, আমি কি করবো, ওই যে আগে বেঞ্জিনের একটা স্ট্রাকচার আঁকবো। তাহলে চলো বেঞ্জিনের একটা স্ট্রাকচার আঁকলাম। আঁকার পরে দেখো, তাহলে ফেনলকে আমরা আগে আঁকবো, তাহলে ওইচটাকে আমরা আগে আঁকবো। তাহলে ওইচটাকে ধরো তাকে আমি এই জায়গায় দিলাম, তাহলে এখানে অক্সিজেন, এখানে ধরো হাইড্রোজেন। তাহলে দেওয়ার পরে আমার এখানে কি হবে, এখানে আমার ডেল্টা প্লাস, এখানে আমার ডেল্টা মাইনাস। তাহলে দেখো এখানে কি থাকবে, এখানে থাকবে ধরো NO2, এখানে থাকবে ধরো NO2। তো NO2-র মধ্যে কি হয়, এখানে নাইট্রোজেন, এখানে ডাবল বোন অক্সিজেন, আর এখানে হচ্ছে অক্সিজেন। তাহলে কি হবে, এখানে দেখো এটা আমার মাইনাস, আর এটা কি হবে, এটা হবে প্লাস, এটা মাইনাস চার্জ। এখন প্রবলেমটা হচ্ছে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার প্যারা নাইট্রোফেনল, এটা হচ্ছে আমার প্যারা নাইট্রো প্যারা নাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনল। প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এখানেও হাইড্রোজেন বন্ধন গঠন হওয়া পসিবল, এখানেও হাইড্রোজেন বন্ধন গঠন হওয়া পসিবল, কিন্তু প্রবলেমটা কি, ডিস্টেন্সটা অনেক বেশি। বুঝতে পারতেছো? দেখো এখানে কি হয়েছিল, আগে ডিস্টেন্সটা একদমই কম ছিল, এখানে দেখো ডিস্টেন্সটা একদমই কম ছিল, হ্যাঁ সামান্য বেশি, এটা এটা বেশি কাছে, এটা একটু বেশি, কিন্তু এখানে কিছু দেখো তো ডিস্টেন্স অনেক বেশি হয়ে গেছে না, ডিস্টেন্সকে অনেক বেশি হয়ে গেছে। এই কারণে তারা কিন্তু কি করে না, অন্ত আণবিক গঠন করে না। তারা কি করে তখন, তুমি যখন একটা নাইট্রোফেনল নিবা, প্যারানাইট্রোফেনল, একটা তার প্যারানাইট্রোফেনল থাকবে না, এখানে অসংখ্য কোটি কোটি থাকবে। ধর এর পাশে আর একটা প্যারানাইট্রোফেনল আছে, এর পাশে দেখা যাচ্ছে ধরো আরেকটা প্যারানাইট্রোফেনল আছে, এর পাশে ধরো তুমি আরেকটা প্যারানাইট্রোফেনলকে তুমি আঁকলা, তখন দেখা যাবে কি জানো, এই পাশাপাশির মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়ে যাবে, এখানের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পেরেছো জিনিসটা কেন? কারণ এই ডিস্টেন্স অনেক বেশি। দেখো বুঝতে পারছো কিনা, প্যারানাইট্রোফেনলে এই ঘটনাটা ঘটে, কিন্তু অর্থ আর মেটাতে কিন্তু অন্তঃআণবিক, আর প্যারানাইট্রোফেনলে কি হয়, পাশাপাশির মধ্যে গঠিত হয়, তাই এটা হচ্ছে আমাদের আন্তঃআণবিক। আমাকে একটু কমেন্টে জানাও যে তুমি এই জিনিসগুলো বুঝতে পারছো কিনা, একটু করে আমাকে কমেন্টে জানাও তুমি এই জিনিসগুলো এখানে বুঝতে পারছো কিনা। আশা করি তুমি জিনিসগুলো বুঝতে পারছো, তোমার এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার তুমি আমাকে একটা জিনিস বলো যে দেখো আন্তঃআণবিকে কিন্তু বিশাল বড় আণবিক গুচ্ছ তৈরি হয়েছে, তাই না? আন্তঃআণবিকে কি হয়েছে, বিশাল বড় আণবিক গুচ্ছ তৈরি হয়েছে। তাহলে আর অন্তঃআণবিকে কি এরকম কোনো বিশাল আণবিক গুচ্ছ বড় তৈরি হয়? বলো তো অন্তঃআণবিকে। হ্যাঁ, হ্যাঁ, শুধু যদি শুধু ফেনল হয় তাহলে আন্তঃআণবিক, যদি শুধু ফেনল হয় তাহলে আন্তঃআণবিক, যদি শুধু ফেনল হয়, যদি শুধু ফেনল হয় তাহলে আন্তঃআণবিক। ওকে, তাহলে তুমি চিন্তা করো, অন্তঃআণবিকে কিন্তু বিশাল আণবিক গুচ্ছ তৈরি হয় নাই, মাত্র ছোট জিনিস তৈরি হয়েছে। তাহলে তুমি আমাকে বলো কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, অন্তর নাকি আন্তর? তুমি আমাকে বলো, আমি যদি এটাকে 1 নাম্বার বলি, এটাকে 2 নাম্বার বলি, কার আণবিক মানে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে? ডেফিনেটলি 2 নাম্বারের। কারণ কি, কারণ হচ্ছে এখানে অনেক বড় আণবিক গুচ্ছ তৈরি হয়, তাহলে এটার কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এদের থেকে বেশি হবে। তাই অনেক সময় একটা জিনিস এক্সপ্লেন করতে বলে, প্যারানাইট্রোফেনলের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট কেন এই ম্যাটার অর্থ থেকে বেশি হয়, ব্যাখ্যা করতে পারবা না। তাহলে এটা একটু মনে রাখবা, সবসময় একটা জিনিস মনে রাখবা, যেখানে কি মনে রাখবা, দেখো মনে রাখবা আন্তঃআণবিকের এই দুটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, এই দুটার মধ্যে কম্পেয়ার করলে আমার আন্তঃআণবিক যেটা আছে তার মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট এগুলো কিন্তু বেশি থাকে, আর এই দুটার মধ্যে কম্পেয়ার করলে অন্তর যেটা আছে এটার মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট এটা কিন্তু কম থাকে। কেন? কারণ এখানে কিন্তু কি হয় বলতো, এই জায়গায় কিন্তু বিরাট আণবিক গুচ্ছ তৈরি হয়, এই জায়গায় বিরাট আণবিক গুচ্ছ তৈরি হয়, কিন্তু এই জায়গায় যেটা আছে এই জায়গায় কিন্তু কি হয় না, বিরাট আণবিক গুচ্ছ তৈরি হয় না, এই জায়গায় বিরাট আণবিক গুচ্ছ তৈরি হয় না। আমাকে একটু জানাও যেগুলো তুমি বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারছো। তাই এই জিনিসটা আমরা মনে রাখবো, যে এই জিনিসটা আমরা এখানে মনে রাখবো, সেটা কি মনে রাখবো, প্যারানাইট্রোফেনলের বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, এটা আমরা টার্মটা এখানে মনে রাখবো এরকম যে প্যারা। আচ্ছা একটা জিনিস দেখো, এটা হইলো এই যে অর্থনাইট্রোফেনল দেখতেছো না, এটাকে সংক্ষেপে এভাবেও লেখে, ও লেখে তারপরে নাইট্রোফেনল লিখে দেয়, মানে সংক্ষেপে আর কি, সংক্ষেপে এটাকে এভাবে লেখে অর্থনাইট্রোফেনলকে। আবার যে মেটানাইট্রোফেনল দেখতেছো এটাকে সংক্ষেপে এম লিখে তারপরে আবার নাইট্রোফেনল লিখে দেয়।
তাহলে বুঝবা কিন্তু এটা মেটানাইট্রোফেনল। আবার অন্যদিকে তুমি যেটা দেখতেছো, ধরো এই যে প্যারানাইট্রোফেনল, এটাকে কিন্তু সংক্ষেপে কিভাবে লেখে, পি লেখে আর নাইট্রোফেনল দিয়ে লিখে দেয় সংক্ষেপে, বুঝছো, মানে সংক্ষেপে লেখার জন্য। তাহলে আমি চলো এটাকে একটু কপি করে রাখি। ওকে, এটাকে এভাবে লিখতে পারি, এটাকে এভাবেও লিখতে পারি, এটাকে এভাবেও লিখতে পারি। আচ্ছা, তাহলে যাই হোক, তো আমরা যেটা বলতে চাচ্ছি এখানে, তাহলে কাঠটা বেশি হবে, তাহলে মনে রাখবা আমার প্যারানাইট্রোফেনল যেটা আছে, প্যারানাইট্রোফেনল এর মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কার থেকে বেশি হবে, কার থেকে বেশি হবে বলো, ওই যে আমার মেটানাইট্রোফেনল এবং অর্থোনাইট্রোফেনল অপেক্ষা বেশি হয়। তাহলে কি হবে এখানে, মেটানাইট্রোফেনল, মেটানাইট্রোফেনল এবং 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 অর্থোনাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল হতে বেশি হয়, নাইট্রোফেনল হতে বেশি হয়। হোপফুলি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো, হোপফুলি জিনিসটা তুমি এখানে বুঝতে পারছো। আচ্ছা, এইবার আরেকটা জিনিস তোমাকে আমি পড়াই দিই একই সাথে, সেটা হচ্ছে আরও কয়েকটা যৌগে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হইতে পারে নাইট্রোফেনল ছাড়াও। যেমন হইতে পারে তোমার সেলিসাইলিক অ্যাসিড বা সেলিস্যালডিহাইডও হইতে পারে। ভাই সেলিসাইলিক অ্যাসিড জিনিসটা কি, চলো দেখাই আসো, সবগুলো দেখাই। দুইটা যৌগ আছে, একটা হচ্ছে আমাদের সেলিস্যালডিহাইড, সেলিস্যালডিহাইড, একটা যৌগ আছে সেলিস্যালডিহাইড, আর আরেকটা যৌগ আছে সেলিসাইলিক অ্যাসিড, আরেকটা যৌগ আছে কি বলতো, সেলিসাইলিক অ্যাসিড, আরেকটা যৌগ আছে যেটাকে আমরা বলি সেলিসাইলিক অ্যাসিড, সেলিসাইলিক অ্যাসিড। ওকে, চলো দুইটা যৌগে তোমাকে এক্সপ্লেন করে একটু দেখাই দিই, তাহলে তোমার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বেশিক্ষণ না লাগবে না, 10-15 মিনিট লাগবে, ক্লাস শেষ করে দিচ্ছি আমি। দেখো সেলিস্যালডিহাইডটা কীরকম হয়, এখানে যদি যাই আমরা, দেখো এখানে আমি বেঞ্জিনের স্ট্রাকচারটাকে আঁকি, আঁকার পরে আমি এই জায়গায় OH দিব, OH, এখানে ডেল্টা প্লাস, এখানে ডেল্টা মাইনাস। তাহলে কাজ করি, এটা হচ্ছে দেখো দুইটার স্ট্রাকচার আমি আঁকতেছি, এটাকে জাস্ট কপি করে এখানে নিয়ে আসি। কী হয় জানো কাহিনী, এই সেলিস্যালডিহাইড যেটা আছে এখানে CHO থাকে, এখানে কি থাকে, CHO, অর্থাৎ এখানে থাকবে তোমার হচ্ছে আমাদের ধরো এই যে C ডাবল বন্ড O থাকবে, আর এই ধরো ব্যাপারটা এরকম, এখানে কি থাকবে, এখানে থাকবে C ডাবল বন্ড O, এখানে দেখাই, আর এখানে H-কে এখানে দেখাই, বুঝছো, CHO থাকে, বেসিক্যালি এখানে CHO থাকে, সেলিস্যালডিহাইড এখানে CHO থাকে, আর এখানে থাকে কি COH থাকে, অর্থাৎ এটাকে এইভাবে লিখতে পারি আমরা, এখানে লিখতে পারি এরকম, দেখো C, এই যে ডাবল বন্ড O, তারপর হচ্ছে এখানে OH। ওকে, মানে COH থাকে। বেসিক্যালি সেলিস্যালডিহাইডে কি হয়, এখানে CHO থাকে, এখানে কি থাকে, তোমার হচ্ছে আমাদের COH থাকে। তোমার এত কিছু মনে রাখার দরকার নেই, তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো। তুমি চাইলে জিনিসটাকে, এই যে দেখো আমি তোমাকে বুঝাই বলি, এটাকে চলে একটা এই পাশে একবার এঁকে দিই, তাহলে তোমার জিনিসটা মনে রাখতে সুবিধা হবে। বেসিক্যালি এটা কিছুই না, এই যে এটা হচ্ছে এরকম যৌগ, এটা এরকম যৌগ, এখানে একটা CHO থাকে, CHO থাকে, এটাকে যদি আমরা ভেঙে আঁকি তাহলে হচ্ছে এরকম। আর এটাও কিছু না, এখানে জাস্ট কি থাকে, COH থাকে। এই জায়গায় সেলিস্যালিক অ্যাসিডে কি থাকে বলো তো, সেলিস্যালিক অ্যাসিডে এই জায়গায় থাকবে তোমার হচ্ছে আমাদের COOH থাকবে। ওকে, আচ্ছা বেশিক্ষণ পড়াবো না, 5-7 মিনিট আমাকে টাইম দাও, এই 5-7 মিনিট পরে আমাদের শেষ। এই যে তুমি CHOটাকে চাইলে এইভাবে ভেঙে লিখতে পারো, আর COHটাকে চাইলে তুমি এইভাবে ভেঙে লিখতে পারো। এখন আমাকে তুমি বলো তো এখানে এই যে কার্বন আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে অক্সিজেনের উপর কী হবে বলো তো, ডেল্টা নেগেটিভ আসবে। তাহলে এখানে কি হবে, এখানে হবে ডেল্টা নেগেটিভ, এখানে হবে ডেল্টা পজিটিভ, তখন দেখবে এখানে একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে। সেম ঘটনা এখানেও, এখানে দেখবা কার্বন ডেল্টা পজিটিভ, এখানে ডেল্টা নেগেটিভ, এখানেও একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হচ্ছে। বলো তো এটা কি অন্তঃআণবিক নাকি আন্তঃআণবিক, এটা কি অন্তঃআণবিক নাকি আন্তঃআণবিক, বলো তো এটা কি অন্তঃআণবিক নাকি আন্তঃআণবিক, এই জিনিসটা কি অন্তঃআণবিক নাকি আন্তঃআণবিক, অন্তঃআণবিক। তাহলে এই জন্য মনে রাখবা কয়েকটা টাইপের যৌগে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, যেমন নাইট্রোফেনলের মধ্যে আবার অর্থ আর মেটা, আর সেলিস্যালিক অ্যাসিড, সেলিস্যালডিহাইড, এসব জায়গায় অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। আশা করি এগুলো তোমার ভুল হবে না, আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি এগুলো তুমি বুঝতে পারছো। আচ্ছা, এইবার আরেকটা জিনিস তোমাকে একটু করে দেখাই দিই। দেখো আমি শুধুমাত্র হাইড্রোজেন বন্ধনের থিওরিটা শেষ করে দিই, কেমন না, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, যাদের তারা থাকবে তারা তোমরা বাকি অংশটুকু রেকর্ডিং করে নিও, আমাদের আর 10 থেকে 15 মিনিট লাগবে, আমি শেষ করে দিই যাতে আমরা আগামী ক্লাসে তোমার হচ্ছে যে ব্লক কেমিস্ট্রিটা শুরু করতে পারি, কেমন। আচ্ছা চলো শুরু করি, আসো। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি, আমি তোমাকে একটা পেজটা কপি করে আসো, আর বেশিক্ষণ নাই আমাদের পড়া আসলে, হ্যাঁ আর বেশিক্ষণ নাই, একদম অল্প পড়া বাকি আছে আমাদের,
এখন পড়াগুলো ইজি, এখনকার পড়া যেগুলো পড়বো এগুলো হচ্ছে একদম ইজি, মানে আমাদের কঠিন পড়া কিন্তু পড়া শেষ, বুঝছো? হাইড্রোজেন বন্ধন নিয়ে যে কঠিন পড়াগুলো এগুলো হচ্ছে পড়া শেষ। তাহলে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এই ধরো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে, হাইড্রোজেন বন্ডের মাধ্যমে ডাইমার, ডাইমার, ট্রাইমার গঠন, ডাইমার কমা ট্রাইমার গঠন। এই জিনিসটা কি, চলো এক্সপ্লেন করি আসো। আচ্ছা ডাইমার মানে কি জানো? ডাই মানে কি বলো তো? ডাই মানে হচ্ছে দুই। ডাই মানে কি? ডাই মানে হচ্ছে দুই। আর মার মানে কি? মার মানে তোমার হচ্ছে যে অংশ। তাহলে ডাইমারে কি থাকে? দুইটা অংশ থাকে, দুইটা সেম অংশ থাকে। ট্রাইমার মানে কি? ট্রাই মানে হচ্ছে তিন, মার মানে হচ্ছে অংশ, তাহলে ট্রাইমারে তিনটা সেম অংশ থাকে। এটাই হচ্ছে কাহিনী। তো চলো দেখাই, এক্সপ্লেন করি আসো। তুমি চিন্তা করো, ধরো তুমি এখানে একটা এইচ এফকে নিছো, ধরো তুমি এখানে একটা এইচ এফকে নিছো, আর ধরো এখানে আরেকটা তুমি এইচ এফকে নিছো। তাহলে দেখো এইখানে হবে ডেল্টা প্লাস, এখানে হবে ডেল্টা মাইনাস, এখানে হবে ডেল্টা প্লাস, এখানে হবে ডেল্টা মাইনাস। তাহলে এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো তো, দেখো এটা কি ডাইমার হলো না ট্রাইমার হলো, কেউ বলতে পারবা? দেখো তো এটাকে যদি তুমি এখানে ভেঙে ফেলো, তাহলে এখানে যেরকম অংশ এখানেও ঠিক একই রকম অংশ না? উপরে যেরকম অংশ নিচেও ঠিক একই রকম অংশ তুমি পাইলা না? তাহলে এটাকে আমরা বলি ডাইমার। এটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলি ডাইমার। এই স্ট্রাকচারটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি এইচ এফ এর ডাইমার। তাহলে এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো এইচ এফ এর ডাইমার। এটাকে আমরা বলবো এইচ এফ এর ডাইমার, আমরা বলবো এটাকে আমরা বলি এইচ এফ এর ডাইমার। এবার যেমন দেখো, ধরো আমি যদি ইথানোয়িক অ্যাসিডটা দেখাই, ইথানোয়িক অ্যাসিড চিন্তা করো, দেখো তো ইথানোয়িক অ্যাসিড কীরকম হয়? সিএইচ থ্রি। দেখো ইথানোয়িক অ্যাসিডের সংকেত কীরকম, দেখো ইথানোয়িক অ্যাসিড এই যেটাকে আমরা সিএইচ থ্রি COOH লিখি, বুঝছো? ইথানোয়িক অ্যাসিড এরকম হয়ে থাকে, সিএইচ থ্রি COOH হয়ে থাকে। আর এটাকে যদি আমরা বন্ড আকারে দেখাতে চাই, তাহলে বন্ড আকারে দেখালে এরকম হয়, তো সিএইচ থ্রি, তারপর ধরো সি, ডাবল বন্ড ও, তারপর ধরো এখানে ও, তারপর ধরো এখানে হাইড্রোজেন, মানে সিএইচ থ্রি সিওএইচ। সিওএইচটাকে বন্ড আকারে দেখালে এভাবে হয়। এখন তুমি দুটো যদি পাশাপাশি ইথানোয়িক অ্যাসিড রাখো, কি রাখো? যদি ধরো দুটা পাশাপাশি ইথানোয়িক অ্যাসিডকে রাখছো, তার মানে ধরো এখানে তুমি একটা ইথানোয়িক অ্যাসিড দিছো, এই যে সিএইচ থ্রি ডাবল বন্ড, এখানে তুমি এখানে ও দিছো, এখানে তুমি অক্সিজেন দিছো, এখানে তুমি হাইড্রোজেন দিছো। ধরো তুমি আরেকটা পাশাপাশি কি রাখলা? ইথানোয়িক অ্যাসিডকে রাখলা। ধরো এখানে সিএইচ থ্রি নিছো, ধরো এখানে কার্বন, এখানে ধরো ডাবল বন্ড অক্সিজেন দিলা, এখানে ধরো তুমি অক্সিজেন দিলা, এই জায়গায় ধরো তুমি হাইড্রোজেন দিলা, আর এই জায়গায় ধরো তুমি সিএইচ থ্রি দিলা। দেখো ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এটা একটা ইথানোয়িক অ্যাসিড সিএইচ থ্রি COOH, এটা একটা ইথানোয়িক অ্যাসিড সিএইচ থ্রি COOH, কেমন? আচ্ছা এইবার তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এখানের মধ্যে এই কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এটা হবে কি? এটা হবে ডেল্টা মাইনাস, এটা হবে ডেল্টা মাইনাস, এটা হবে ডেল্টা প্লাস। আবার এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে এটা হবে ডেল্টা মাইনাস, এটা হবে ডেল্টা প্লাস। অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে এটা হবে ডেল্টা প্লাস, এটা হবে ডেল্টা মাইনাস। এখানে কি হবে দেখো, অক্সিজেনের মধ্যে কি হবে? এখানে হবে ডেল্টা মাইনাস, এখানে হবে ডেল্টা প্লাস। এই প্লাস মাইনাস বুঝতে কারো কোনো সমস্যা আছে বলো তো একটু করে? প্লাস মাইনাসটা কি সবাই বুঝতে পারছো? প্লাস মাইনাসটা, হ্যাঁ প্লাস মাইনাস আশা করে বুঝতে পারছো। তাহলে দেখো তো এবার কি হবে, তাহলে ভালো করে মনোযোগ দিয়ে এবার কি হবে দেখো, এইবার যে ঘটনাটা ঘটবে, এখানে এই যে প্লাস আর মাইনাস, দেখো এই যে প্লাস আর এই যে মাইনাস আছে, তাহলে এদের মধ্যে কিন্তু এখানে একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। এই যে প্লাস আর মাইনাস, এখানে কি হবে? একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। এখন তুমি যদি এটাকে দুইটা অংশে বিভক্ত করো, তাহলে দেখো তো এই দিকটা দেখতে যেরকম, এই দিকটা দেখতে একই রকম না? এটাকে বলে ইথানোয়িক অ্যাসিডের ডাইমার। এটাকে কি বলে? ইথানোয়িক অ্যাসিডের ডাইমার বলে। এটাকে কি বলে? এটাকে বলে ইথানোয়িক অ্যাসিডের ডাইমার। এটাকে বলে এই যে সিএইচ থ্রি COOH, যেটাকে আমরা ইথানোয়িক অ্যাসিডও বলতে পারি, ইথানোয়িক অ্যাসিড, এটাকে বলে এইটার অ্যাসিডের ডাইমার বলে, বুঝছো? এটাকে যদি এটাকে বলে ইথানোয়িক অ্যাসিডের ডাইমার। তাহলে ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? ডাইমারে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? ডাইমারে, ডাইমারে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? ডাইমারে দুইটা হাইড্রোজেন বন্ধন থাকে, এটা একটু মনে রাখবা। ট্রাইমার জিনিসটা কি ভাই? ট্রাইমার দেখো, ট্রাইমার সিম্পল জিনিস। ধরো তুমি এখানে একটা এইচএফকে নিছো, ধরো তুমি একটা এইচএফকে নিছো, ধরো এখানে একটা এইচএফকে তুমি নিলা, কেমন? তারপর ধরো তুমি এখানে একটা এইচএফকে নিলা, তারপর ধরো তুমি এখানে একটা এইচএফকে নিলা। তাহলে কি হবে এখানে? এখানে ধরো ডেল্টা প্লাস, এখানে ধরো ডেল্টা মাইনাস, এখানে ধরো ডেল্টা প্লাস, এখানে ধরো ডেল্টা মাইনাস, এখানে ধরো ডেল্টা প্লাস, এখানে ধরো ডেল্টা মাইনাস। তাহলে কি হবে তখন? দেখো এই জায়গায় একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, এই জায়গায় একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, এই জায়গায় একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। তো তুমি যদি জিনিসটাকে তিনটা পার্টে বিভক্ত করো, দেখো প্রত্যেকটা পার্ট এখানে সেম, তো এটাকে আমরা বলবো এইচএফ এর ট্রাইমার। বলো তো ট্রাইমারে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে?
তাহলে এটাকে আমরা বলবো এইচএফ এর কি বলতো ট্রাইমার বলবো। তিনটা অংশ থাকে যেখানে, সেটাকে বলে ট্রাইমার। তাহলে এটাকে বলা হবে এইচএফ এর ট্রাইমার বলবো, ট্রাইমার। তাহলে বলো এখানে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে ট্রাইমারে? ট্রাইমারে 3টা হাইড্রোজেন বন্ধন থাকে। ট্রাইমারে কি থাকে? 3টা হাইড্রোজেন বন্ধন থাকবে। ট্রাইমারে 3টা হাইড্রোজেন বন্ধন থাকবে। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আজকে আর না আগে হাইড্রোজেন বন্ধন নিয়ে আমাদের আর 15-20 মিনিটের আলোচনা আছে, এটা আমরা নেক্সট দিন পুরো করবো, কেমন? আজকে তাহলে এতটুকুই থাকুক। হাইড্রোজেন আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা 25টা লেকচারের মধ্যে শেষ হয়ে যাবে, কেমন? 25টা লেকচারের, আর কারণ যেহেতু তোমাদের কালকে এক্সাম আছে তাই আর বেশি না আগাই, কেমন? ওকে, আর বেশি না আগাই, আমরা তাহলে বাকিটা তোমার শেষ করে ফেলবো নেক্সট দিন। ওকে, সো সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস আমাদের হাইড্রোজেন বন্ধন বাকিটা শেষ হবে, আর কিন্তু আমাদের ওই যে ব্লক কেমিস্ট্রি কালকেই শুরু হবে, মানে নেক্সট দিন শুরু হবে। যাই তাহলে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মেগা এক্সাম কালকে হবে, কালকে রিটার্ন পার্ট হবে মেগা এক্সামের।